আসসালামু আলাইকুম সবাইকে। বরাবরের মতন আমরা আবার ফিরে এসেছি দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশের সপ্তম এপিসোডে। এবং সপ্তম এপিসোড আমরা খুবই গুরুত্বপূর্ণ আজকের এপিসোডটা, এবং আমাদের সাথে আজকে আছে তিনজন ইয়াং এনথুজিয়াস্টিক এন্টারপ্রেনিউর, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজ করে যাচ্ছে, এবং সবার একটা কমন প্ল্যাটফর্ম যেটা হচ্ছে টেকনোলজি নিয়েই তারা কাজ করছে। এবং বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে আমাদের স্বপ্ন, ওই স্বপ্ন বিনির্মাণের ক্ষেত্রে কিন্তু তারা নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাচ্ছে। তো আমি আর দেরি না করে আমাদের যে তিনজন গেস্ট আজকে আপনারা দেখেছেন যে কারা কারা আছে, তাদেরকে একে একে আমি স্ক্রিনে আনবো। প্রথমে আমি আনছি হলো আমাদের খুব পরিচিত একজন আইটি ইন্ডাস্ট্রির একজন মানুষ। সে হলো খান, স্বাধীন খান। তাকে তাকে আমরা আনবো। তার একটা খুব অন্যতম পরিচয় হলো সে ডোমেইন অ্যাকশন বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা, এবং সাথে সাথে সে কিন্তু অসাধারণ কিছু টেকনোলজি নিয়ে কাজ করছে। এবং হোস্টিং জগতে তার যে অবদান, সে হোস্টিংটাকে যে কিভাবে আরো মানুষের কাছে নিয়ে যাচ্ছে, এক কথায় অতুলনীয়। সো ওয়েলকাম স্বাধীন, কি খবর? Thank you, Bhaiya. Thank you so much for inviting me in this show. অনেকদিন পর কথা হচ্ছে, অনেকদিন পর দেখা হচ্ছে। আশা করি আজকের আড্ডাটা খুব জমবে। আমার সেকেন্ড যে গেস্ট, সে কানেক্ট হলো যশোর থেকে কানেক্ট হচ্ছে, এবং যশোরের যে স্টার্ট আপ কমিউনিটি নিয়ে যে নিজ উদ্যোগে স্টার্ট আপ কমিউনিটিটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, সে হলো আমাদের শাহানুর শরীফ, স্টার্ট আপ যশোরের ফাউন্ডার। এবং স্টার্ট আপ যশোরকে নিয়ে স্টার্ট আপ নিয়ে যে আমাদের যে রেভলিউশন চলছে, ওই স্টার্ট আপটার যশোরের মূল কাণ্ডারি বলতে পারি আমরা শাহানুর শরীফকে। ওয়েলকাম শাহানুর শরীফ ইন দ্য ইন্সপায়ারিং শো। কি অবস্থা, কেমন চলছে? আমি চেষ্টা করছি ভাইয়া নিজের কোম্পানির পাশাপাশি আমার মতো যারা, আমি নিজেও একজন স্টার্ট আপ, তো আমি চিন্তা করলাম যে স্টার্ট আপ যশোর করলে অন্তত যশোরে যারা টেকনোলজি নিয়ে কাজ করছে এবং যারা একটা নেটওয়ার্কিং এর মধ্যে যদি তাদেরকে আনা যায়, তাহলে একজন আর একজনের যে প্রোডাক্ট এবং নলেজ এবং সার্ভিস, এটা শেয়ারিং এর মাধ্যমে সবাই একটা জায়গায় ভালো জায়গায় পৌঁছাবে। আলহামদুলিল্লাহ এই নিয়ে অসাধারণ। এবং আমাদের থার্ড যে গেস্ট, সে একজন ডক্টর, বাট করোনা প্রতিরোধে বা করোনা রিলেটেড কোনো ডাক্তার না, সে হচ্ছিল টেক ডক্টর। এবং টেক ডক্টর বলতে সোহাগ 360 যে ফাউন্ডার, সে হলো মিস্টার সোহাগ মিয়া। ওয়েলকাম টু আওয়ার শো। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ডক্টরের কিন্তু একটা অসাধারণ পরিচয় আমরা দেখতে পাই, যে বাংলাদেশে এখন যারা ফ্রন্টলাইন ফাইটার আমাদের ডাক্তাররা, তাদের সাথে সাথে কিন্তু আমরা যারা টেকনোলজি নিয়ে কাজ করছি, তারাও কিন্তু অন্যভাবে আমাদের ইকোনমিটাকে সচল রাখার জন্য কাজ করছি। সো ওয়েলকাম টু আওয়ার শো মিস্টার সোহাগ মিয়া। তো আমরা দেরি না করে আমাদের যে লাইভ হচ্ছে আমাদের পেজ থেকে এবং আমাদের ইউটিউব থেকে, আমরা যদি একটু শেয়ার করে দিই, তাহলে আমাদের যারা বন্ধুরা আছে, আমাদের যারা কালিগস আছে, যারা আমাদের আলোচনাকে আরো একটু সামনে থেকে শুনতে চায় এবং আরো দেখতে চায় যে আমরা কি নিয়ে কথা বলি বা আমরা ভবিষ্যতের জন্য কি প্ল্যান করছি, সো আমরা যদি লাইভটা শেয়ার করি তাহলে আরো অনেক মানুষ দেখতে পারে আর কি। সো আশা করি আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আমরা খুব শীঘ্রই আমাদের শোটা শুরু করছি, প্লিজ। জি, আমরা লাইভটা শেয়ার করছি। অলরেডি অনেক মানুষ জয়েন করেছে, কমেন্ট করছে যে আমাদের শোতে তারা অলরেডি অন, এবং যে আমাদের গেস্ট আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে, গো অ্যাহেড জানাচ্ছে। আমরা শুরু করব আমাদের আজকের আলোচনা, এবং আলোচনার শুরুতে সবার প্রতি যে আমি একটা কমন কোয়েশ্চেন করব, এটা হচ্ছে করোনার মধ্যে সময়গুলো কেমন যাচ্ছে। স্বাধীন থেকে শুরু করি। থ্যাংক ইউ ভাইয়া শুরু করার জন্য। করোনার মধ্যে আসলে সময়টা কিভাবে যাচ্ছে বলতে গেলে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে কাজে ব্যস্ত থাকা লাগছে, যেহেতু আমাদের টেকনোলজি রিলেটেড কাজ। তো করোনার মধ্যে আমরা বাসা থেকে কাজ করলেও খুব বেশি আসলে প্রবলেম ফেস করছি না, কারণ আমাদের সম্পূর্ণ কাজই আসলে অটোমেশন করা। অটোমেশন করার ফলে যেটা হচ্ছে, আমাদের আসলে খুব বেশি টেক কেয়ার করা লাগে না টেকনোলজিক্যাল দিকগুলা।
বাট তারপরেও যে ট্রাভেল শুট গুলা করা লাগে বা যেটা করার প্রয়োজন হয়, আমরা ইনশাল্লাহ আমাদের দেশের যে অবস্থা মোটামুটি 3G 4G অ্যান্ড সবকিছু মিলাই আমরা আসলে ভালোভাবেই সব কাজগুলো দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থেকেও করতে পারছি। এটা আসলে একটা ব্লেসিং বলা যায় ভাইয়া। অবশ্যই। অ্যান্ড রিয়েলি এটা মানে খুবই অ্যাপ্রিশিয়েট করার মতো একটা কথা যে আমরা গ্রামে বসে দেখা যাচ্ছে আমাদের পুরো একটা কোম্পানির যে কাজ সবকিছু কমপ্লিট করতে পারছি। রিয়েলি এটা আসলে মানে থ্যাঙ্কফুল হওয়ার উচিত আমাদের সবাইকে। রাইট রাইট। এবং যে জিনিসটা স্বাধীন বললো যে আসলে টেকনোলজি এবং আপনার কখনো কখনো খারাপ লাগছে বা ভালো লাগছে না, বাসার মধ্যে থাকতে বোরিং লাগছে, তো যেহেতু আমি গ্রামে চলে এসেছি তো দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পর পর আপনার বাইরে ঘুরে আসা যাচ্ছে। বাইরে বলতে আসলে এখানে আচ্ছা, নেটওয়ার্কে কি প্রবলেম হচ্ছে স্বাধীনের? আমার যদি কথা কি একটু পরে যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, পরে যাওয়ার কারণ মনে হয় আছে, মানে একটু দেখতেও কিন্তু একটু ঝাপসা লাগছে মানে স্বাধীনকে। গিভ ফিডব্যাক। আমাদের অন্যান্য 2 গেস্ট কি একই ফিডব্যাক আমার সাথে দিবে যে লাইক স্বাধীনের? স্বাধীন ভাইয়াকে একটু একটু ঝাপসা দেখাচ্ছে। রাইট, একটু ঝাপসা দেখাচ্ছে। আই থিংক বিকজ অফ দ্য ক্রোমা। আচ্ছা, আমি তাহলে একটু অফলাইনে রেখে একটু যদি রেডি হয়ে আসো তাহলে ভালো হয়। ঠিক আছে? জি, আমরা আমাদের পরবর্তী গেস্ট এর কাছে চলে যাব, শাহানুর শরীফের কাছে। তো স্টার্টআপ যশোর, স্টার্টআপের যশোর নিয়ে স্টার্টআপ যে হচ্ছে এবং স্টার্টআপ কেন্দ্রিক যে ইকোসিস্টেম ক্রিয়েট হচ্ছে, করোনার কারণে কি ধরনের প্রভাব পড়ছে এই যশোরের স্টার্টআপ ইকোসিস্টেমে, যদি শাহানুর আপনি একটু বলেন। আমার কাছে এখন যেটা সব থেকে চিন্তার বিষয় সেটা হলো যে আপনি জেনে থাকবেন যে আমেরিকাতে যারা হলো মেনলি আমাদের এমপ্লয়ার এবং আমাদের কাজ দেয়, তো আমেরিকাতে এখন 25 মিলিয়ন আনএমপ্লয়েড। তো এটা অবভিয়াসলি আমাদের ইকোনমিতে এফেক্ট করবে। এবং স্টার্টআপ যে কালচার, এটা আমি সবসময় বলে আসছি যে স্টার্টআপ কালচার ইজ এ কাইন্ড অফ কালচার দ্যাট এভরি কান্ট্রি শুড ফোকাস অন। তার কারণ স্টার্টআপ কোম্পানি যত বেশি বাড়বে তত এমপ্লয়ি রেট বেশি বাড়বে, ইনক্রিজ হবে। তো এমপ্লয়ি রেট যত বাড়বে তত এটা ইকোনমির উপরেও ইম্প্যাক্ট ফেলবে, অন্তত আনএমপ্লয়েড রেটের উপরে ইম্প্যাক্ট করবে। তো যশোরের যে সিচুয়েশন, এখানকার মানুষগুলা একটু নিতান্তই অনেক বেশি গাব্বিক টাইপের এবং অনেক বেশি স্বভাবগতভাবে ধরেন যশোরে কোনো প্রাকৃতিক দুর্যোগ নাই, কোনো কিছুই নাই এখানে। তো মানুষ দেখা যাচ্ছে পৈতৃক সম্পত্তি এবং কাব্যিক একটা লাইফ লিড করে। তো আমি যেটা চাচ্ছিলাম, মানুষগুলো এখানে ক্রিয়েটিভ, তো এই মানুষগুলোকে নিয়ে যদি আমি একটা প্ল্যাটফর্মে আনতে পারি এবং সুন্দর একটা নেটওয়ার্ক করে দিতে পারি তাহলে ভালো হবে। তো করোনার এই সময় যেটা ব্যাপার যে 70% স্টার্টআপ থাকবে কিনা আই ডোন্ট নো, and this is going to be a very crucial moment। তার কারণ অনেকে দেখা যাচ্ছে যারা উইদিন 6 মান্থের ভিতরে নতুন নতুন বিজনেসে ইনভেস্ট করছে এবং যাদের আপনার ইনভেস্ট কম, তারা অবভিয়াসলি একটা চ্যালেঞ্জিং এ পড়বে। এবং যারা স্টার্টআপ কোম্পানি তাদের জন্য সরকারের কোনো প্রণোদনা আছে কিনা বা এই প্রণোদনা কি করে তাদেরকে প্রণোদনার ভিতরে অ্যাটাচ করা যায়, এটা নিয়ে আমি চিন্তা করছিলাম। তো এখনো পর্যন্ত আমি কোনো ওয়ে আউট পাইনি যে তাদের জন্য আসলে ভালো কিছু করা যাবে কিনা এখনো পর্যন্ত। তার কারণ একটা বিজনেস করতে গেলে সব থেকে বড় যে চ্যালেঞ্জটা এখন আমি দেখছি যে সেটা হলো লিগাল পেপার বা লিগাল ডকুমেন্ট সাপোর্ট যেটা দরকার, যেরকম একটা ট্রেড লাইসেন্স, একটা লিমিটেড কোম্পানি হতে হবে, ব্যাংকিং ম্যানেজমেন্টটা করতে হবে। তো দেখা যাচ্ছে অনেক উদ্যোক্তা নিজেই প্রোগ্রামার, নিজেই হলো সেলসম্যান, এন্ড দে আর ডুইং এভরিথিং অল টুগেদার, লাইক তারা নিজেরাই এইচআর। তো তার পক্ষে একটা অ্যাকাউন্টস মেইনটেইন করা, ব্যাংকিং মেইনটেইন করা, ওইটা নিয়ে যে সাবমিট করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। রাইট রাইট। আমি আসলে ফেস করছি। এক্স্যাক্টলি, আমি আপনার কাছে আবার আসবো। আমি এখন চলে যাবো হচ্ছিল আমাদের টেক ডক্টর সোহাগ 360 ফাউন্ডার মিস্টার সোহাগ মিয়ার কাছে। আপনি এই করোনা সিচুয়েশনটাকে কিভাবে দেখছেন? কিভাবে আপনি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে রেগুলার জীবনযাপন করে যাচ্ছেন এবং কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করছেন আপনি? ওকে, তো যেরকমটা সবাই বলছিল, আমরা যেহেতু ডিজিটালি কাজ করি, অনলাইনে কাজ করি, সেই কারণে আসলে অন্যদের মতো আমাদের লাইফটা যাচ্ছে না। আমাদের সময়টা সেই ব্যস্ততার মধ্যেই যাচ্ছে, কাজের মধ্যেই যাচ্ছে। সিমিলারলি আমারও, আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে ভিডিওস তৈরি করি,
পাশাপাশি ছোটখাটো একটা বিজনেসের মতো আছে। সো এগুলো নিয়েই চলছে, বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো রেগুলার আসে সেগুলো এখনো পর্যন্ত চলছে, আমি সেই ভিডিওগুলো যে তৈরি করছি বাসায় বসে। আর বাইরে তো একদমই যাচ্ছি না এখন, আসলে বাইরে যাওয়ার তেমন দরকারও পড়ে না, এবং যাই হোক বাসায় থেকে আমি ভিডিওগুলো তৈরি করছি, এবং আগের তুলনায় এখন একটু বেশি তৈরি করছি। আগে যতটা সময় দিতে পারতাম চ্যানেলের জন্য, ভিডিওর জন্য, কন্টেন্ট মেকিং এর জন্য, এখন সেই সময়টা একটু বেশি দিতে পারছি যেহেতু বাসায় বসে থাকি সেজন্য। এবং ফিউচারে যে কন্টেন্ট গুলো তৈরি করবো সেগুলো নিয়ে রিসার্চ করছি, স্টাডি করছি। স্টাডিতে লিস্ট করছি যে ভবিষ্যতে কি কি ভিডিও বানানো যায়, কারণ একটানা সব ভিডিও দিয়ে দিলে আবার সবাই হয়তো অত সময় নিয়ে দেখতে পারবে না, সেজন্য প্ল্যান করে রাখছি আর কি ভবিষ্যতে কি করব। পাশাপাশি কিছু নতুন স্কিল অর্জনের চেষ্টা করছি। এটা আমার একটা পুরনো স্বভাব যে আমি যখনই সময় পাই চেষ্টা করি নিজেকে একটু ঝালাই করার, নিজের কিছু স্কিলকে একটু ঝালাই করার, সেরকম কিছু স্কিল ডেভেলপ করার চেষ্টা করছি। এই তো এইভাবেই চলছে আর কি সময়। অসাধারণ, অসাধারণ। এবং সবচেয়ে বড় জিনিস যেটা সোহাগ ভাই বললেন, এটা হলো যে এই কঠিন সময়কে কিভাবে কাজে লাগানো যায় এবং কিভাবে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন আপনার নিজের এই অবসর সময়, এটাও কিন্তু খুব দরকার। কারণ ম্যাক্সিমাম আমাদের যারা আছেন সবাই কিন্তু একটা কোয়েশ্চেন করে যে আমরা কিভাবে আমাদের নিজেদেরকে আর একটু ডেভেলপ করতে পারবো। তো ডেভেলপ করার যে প্রসেসটা, এটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে। আপনি যদি চান রাইট ভাবে কিন্তু ওই সময়টাকে কাজে লাগাতে পারেন। এবং আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করবো হলো আমাদের যশোর থেকে শাহানুর শরীফকে, যে কিরকম কিভাবে আপনারা আপনাদের যে করোনা যে মধ্যে দিয়ে যাচ্ছে সময়টা, ওই করোনার মধ্যবর্তী সময়ে আপনাদের যে স্টার্ট আপ যারা আছে তারা কি আপনাদের কি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের প্রবলেম নিয়ে আপনাদের কাছে আসছে, যেহেতু আপনারা স্টার্ট আপের একটি বড় ইকোসিস্টেম ওখানে দাঁড়া করাচ্ছে? সব থেকে বড় প্রবলেম যেটা, সেটা হলো যে যে স্টার্ট আপ কোম্পানিগুলো আমাদের আছে তাদের সব থেকে বড় সমস্যা এখন ফান্ড ক্রাইসিস। এটা যে শুধুমাত্র স্টার্ট আপ কোম্পানিদের জন্য হবে তা না, দেখা যাচ্ছে এখন কাজের ফ্লো তো কম। তো আমি যেটা সবকে সাজেস্ট করছি যে একটু ডেভেলপ ইউর স্কিল, যেটা আপনি একটু আগে বললেন যে আসলে স্কিল এমন একটা জিনিস, আর বাসায় থেকে কাজ করার মতো কাজ বলতে আসলে ডেভেলপমেন্ট জবই বোঝায়। যেমন কেউ যদি ভালো ছবি তুলতে পারে, দ্যাট কুড বি এ গুড স্কিল। কেউ যদি ভিডিও এডিট করতে পারে, প্রোগ্রামিং করতে পারে, ডিজিটাল মার্কেটিং করতে পারে, দ্যাট কুড বি গুড থিং। তার কারণ এখন আসলে রিমোটলি কাজ করাটা হলো চ্যালেঞ্জিং। তাদের কাছে বড় প্রবলেম ওই ফান্ড ক্রাইসিসটাই, যে তারা তাদের যে এক্সিস্টিং এমপ্লয়ি যারা আছে তাদেরকে কিভাবে বেতন দিবে, এটা হলো এখন সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। রাইট, রাইট। এবং আরেকটা জিনিস আমি আপনাদের দুজনকে জিজ্ঞেস করব, যে এই অবসর সময় আমরা যে করোনার মধ্যে দিয়ে সময়টা কাটাচ্ছি, এটার মধ্যে যেহেতু আপনারা সবাই কন্টেন্ট ক্রিয়েশন বলেন বা কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড আছে, এই কন্টেন্ট শেয়ারিং এর মাধ্যমে বা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে মানে আমাদের যারা তরুণ সমাজ আছে কিভাবে তারা টাকা কামাতে পারে বা কিভাবে তারা আরো উপকৃত হতে পারে, আপনারা যদি আপনাদের অভিজ্ঞতা থেকে শেয়ার করেন। আমি প্রথমে যাবো হলো সোহাগ মিয়ার কাছে, আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলেন। ওকে, কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করা আসলে এটা অনেক পুরনো একটা জিনিস, আমরা দেখে আসছি অনেক আগে থেকেই চলছে। আমরা যদি ডিরেক্টলি ফ্রিল্যান্সিং এর কথাও বলি তাহলে ফ্রিল্যান্সিং করে কিন্তু প্রচুর মানুষ আমরা জানি যে টাকা ইনকাম করছে, এবং সেটা ডিরেক্ট কন্টেন্ট মেকিং করেই অনেকেই করছে। এর বাইরেও আমি যেটা ব্যক্তিগতভাবে করি, ইউটিউব সহ আরো বেশ কিছু প্ল্যাটফর্ম আছে। কন্টেন্ট তো শুধু ভিডিও না, রিটেন কন্টেন্টও হতে পারে, স্টিল ইমেজ হতে পারে, এরকম নানান ধরনের কন্টেন্ট আছে যেগুলো তৈরি করে এখন আর্ন করার বড় একটা অপরচুনিটি তৈরি হয়েছে। আর যেরকমটা আজকের টপিক এবং এই প্যান্ডেমিকের কারণে আমরা যেরকমটা দেখছি যে সবকিছু এখন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, অনলাইন বেসড হয়ে যাচ্ছে, সেই হিসেবে রিমোট ওয়ার্কপ্লেস বলেন, ফ্রিল্যান্সিং বলেন, যে কোনো কিছু বলেন, আমার মনে হয় যে কোনো একটা স্কিল যদি কারো থাকে তাহলে সেই স্কিলটাকেই সে কমপ্লিটলি একটা মনিটাইজেশন বা মনিটাইজড একটা প্ল্যাটফর্মে কনভার্ট করে নিয়ে যেতে পারে। সেটা হতে পারে কোনো ডিজাইন স্কিল, হতে পারে অন্য যে কোনো টাইপের স্কিল, রাইটিং স্কিল হতে পারে, কন্টেন্ট মেকিং স্কিল হতে পারে, সেটা থেকে আর্ন করা পসিবল। এবং এই অপরচুনিটিটা আসলে দিন দিন আরো গ্রো করছে। এবং এই জিনিসটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই এখানে, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে যে শুধুমাত্র আমরা ফর্মাল যে মনিটাইজেশনের সিস্টেম গুলো আছে সেগুলো যে করতে পারি তা না, এর বাইরেও আরো অনেক অপরচুনিটি আছে। এবং ওয়ান অফ দ্য বিগেস্ট অপরচুনিটি সেটা হচ্ছে বিজনেস করা।
ওয়েল আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, লাইক আপনি যদি কন্টেন্ট তৈরি করে একটা অডিয়েন্স তৈরি করতে পারেন, একটা ইনফ্লুয়েন্স যদি ক্রিয়েট করতে পারেন, আপনি সেই অডিয়েন্সটাকে বা সেই ইনফ্লুয়েন্সের যে জায়গাটা, সেই জায়গাটাকে ব্যবহার করে কিন্তু বিজনেস ডেভেলপ করতে পারেন। যেটা আমি রাইট। অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেখাতে পারি। ইউটিউবে অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা প্রথমে জাস্ট মজা করার জন্য ভিডিও আপলোড করেছে, আপলোড করে বিশাল একটা অডিয়েন্স দাঁড় করিয়েছে, এরপরে সেখানে সে তার প্রোডাক্ট গুলোকে প্রমোট করেছে। আমরা জানি একটা বিজনেসকে সফল করার জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট টুল হচ্ছে মার্কেটিং। একটা বিজনেসকে আপনি যত ভালো প্রোডাক্ট দেন, যত ভালো সার্ভিস দেন, সেটার যদি প্রপার মার্কেটিং না হয়, মানুষকে যদি জানাতেই না পারেন যে আমি এই সার্ভিস দিচ্ছি, এই প্রোডাক্ট দিচ্ছি, তাহলে কিন্তু বিজনেস সফল হবে না। পাশাপাশি অবশ্যই অন্যান্য প্রসেস ওরিয়েন্টেশন সহ আরো অনেক কিছু আছে, বাট মার্কেটিং ইজ আ বিগ থিং ফর বিজনেস। তো আমার মনে হয় এই যে মার্কেটিং এর জায়গাটা, এইটা কিন্তু এই কন্টেন্ট তৈরি করে, একটা ইনফ্লুয়েন্স তৈরি করে কিন্তু ক্রিয়েট করা যায়, স্পেশালি ইউটিউব অথবা ফেসবুক। এই জিনিসগুলো কিন্তু বড় একটা প্ল্যাটফর্ম। আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি যে আমি হয়তো প্রোডাক্ট রিভিউ দেই, তারপর টিউটোরিয়াল দেই, এগুলো দিয়ে আমি কিন্তু একটা বিগ অডিয়েন্স তৈরি করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ আমার এখন অলমোস্ট 8 লাখ সাবস্ক্রাইবার্স আছে আমার চ্যানেলে, সো Wow, বিগ একটা অডিয়েন্স। এখন আমি that's এই amazing. অডিয়েন্সের কাছে, ইফ ইফ আই টেক মাই সার্ভিস, ইফ আই টেক মাই প্রোডাক্ট, যদি এই 8 লাখ মানুষের কাছে আমি আমার প্রোডাক্ট এবং সার্ভিস গুলো নিয়ে যাই, এবং আমার প্রোডাক্ট সার্ভিসের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে ডেফিনেটলি আমি আমার এই অডিয়েন্সটাকে আমার বিজনেসের কাস্টমারে রূপান্তর করতে পারবো। সো আমি এই অপরচুনিটিটার কথা সবসময় বলে থাকি, যে ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট দিয়ে যে আমরা শুধুমাত্র ফ্যান ফলোয়ার তৈরি করছি, জাস্ট ইউটিউবে মনিটাইজ করা আর গুগল অ্যাডসেন্স ইউজ করা বা ফেসবুকের যে মনিটাইজ প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আর্ন করা, এটা না, এটার একটা ব্রড অ্যাসপেক্ট আছে যেটাকে আমরা গণায় ধরতে পারি, এবং সেটা হচ্ছে বিজনেস ডেভেলপ করা। আই হোপ সবাই এই Right, জিনিসটা ফোকাস করবে, যে right. একটা সময় এই অডিয়েন্সটাকে বিজনেসে কনভার্ট করবে। অসাধারণ। এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের যারা তরুণ সমাজ আছে এখন আমাদের দেশে সবচেয়ে বেশি যে প্রবলেমটা আমরা ফেস করছি এটা হচ্ছে শিক্ষিত বেকারের সংখ্যা। আমাদের আমাদের তাদেরকে কাজে লাগানো এবং তাদেরকে সঠিকভাবে এমপ্লয়মেন্টে সুযোগ করে দেওয়াটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি জোর দিয়েছে, এবং তাদেরকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের স্টার্ট আপ এবং এবং তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং হচ্ছে সারা দেশব্যাপী, এবং মূল উদ্দেশ্য হচ্ছে হলো তাদেরকে কর্মক্ষম করা এবং তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া, এবং তাদের দ্বারা যেন অনেক মানুষ কাজ পেতে পারে ওটার দিকে ফোকাস করা। সো আমি যাব হচ্ছে হলো আমাদের যে মেইন এজেন্ডা স্বাধীন, আমাদের একটা এজেন্ডার সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, আমাদের গ্রোথ হ্যাকার হিসেবে সে আছে। এটা হচ্ছে হলো আমাদের যে প্ল্যাটফর্মটা আমরা ডেভেলপ করছি ফর বাংলাদেশি পিপল, বাংলাদেশের যে আমাদের 16 কোটি মানুষ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের প্রবাসীরা আছে তাদের জন্য যে আমরা আমাদের প্ল্যাটফর্মটা রেডি করছি, যেটার নাম হচ্ছে ইন্সপায়ারিং বাংলাদেশ। যে ইন্সপায়ারিং বাংলাদেশ থেকে কিন্তু আজকের এই শোটা, দ্য ইন্সপায়ারিং শো, মূল উদ্দেশ্য হচ্ছে হলো কন্টেন্ট মার্কেটিং। আমরা আমাদের যে কন্টেন্ট আছে, আমাদের যে গর্বের অনেক কন্টেন্ট যেগুলো আছে, এগুলো কিন্তু আমরা নিজেরা শেয়ার করতে জানি না, বা আমরা চাই না যে আমাদের আমাদের যে গল্প এগুলা মানুষ জানুক। যেমন আপনার যে 8 লাখ সাবস্ক্রাইবার, এই গল্পটা কিন্তু আমি জানতাম না, কারণ জানার কোনো সুযোগ আমার কাছে ছিল না দেখে আমি জানতে পারিনি। আমাদের যে মূল প্ল্যাটফর্ম কন্টেন্টের জন্য ইন্সপায়ারিং বাংলাদেশ, এই ইন্সপায়ারিং বাংলাদেশের থ্রুতেই কিন্তু আমরা চাই যে আপনার গল্প, আপনার আমাদের শাহনুর শরীফ যে যশোরে স্টার্ট আপ নিয়ে যে কি কাজ করছে এবং এটার দ্বারা আমাদের যে তরুণ সমাজ কিভাবে উপকৃত হচ্ছে, এই গল্পগুলো জানানোর জন্য কিন্তু আমাদের ইন্সপায়ারিং বাংলাদেশ প্ল্যাটফর্ম। এই ব্যাপারে স্বাধীন যদি আমাদেরকে কিছু বলে, যে আমাদের যে প্ল্যান, আমরা যেভাবে আমাদের যে ডোমেইন অপশন বাংলাদেশ যাদের সাথে আমরা কাজ করছি, এই ডোমেইন সেল করে কিন্তু আগে কিন্তু মানুষ জানতো না যে একটা ডোমেইন সেল করে যে কেউ হাজার হাজার ডলার কামাতে পারে, রাইট? আপনি যদি একটু বলেন স্বাধীন, যে আমরা আমাদের যে ইন্সপায়ারিং বাংলাদেশ যেভাবে আমরা জিনিসটাকে প্ল্যান করছি, এই প্ল্যানের সাথে কিভাবে সাধারণ মানুষ, সাধারণ যে ডিজিটালি কাজ করছে, কিভাবে এটার সাথে কাজ করতে পারে। জি, হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা। হ্যালো স্বাধীন। থ্যাংক ইউ ভাইয়া। আমাকে একটু জানাবেন, সেটা হলো আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, মানে কনভারসেশনটা ঠিক মতো হচ্ছে কিনা, কারণ আমার এখানে একটু নেটওয়ার্ক। না, এখন শোনা যাচ্ছে। ইউ ক্যান ক্যারি অন। স্বাধীন,
আচ্ছা, স্বাধীনের মনে হয় একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর মধ্যে আছে। আমরা ফেরত যাব হচ্ছে শাহনুরের কাছে। আমরা যে ইন্সপায়ারিং স্টোরিজ বাংলাদেশের, যেমন আপনার যে উদ্যোগ, যে উদ্যোগের দ্বারা আপনি যশোরে একটি বড় ইকোসিস্টেম ক্রিয়েট করতে যাচ্ছেন, এগুলো করার পিছে আপনার অনুপ্রেরণা কি ছিল? স্টার্ট আপ যশোর তো একদিনে তৈরি হয়নি। আপনার এই পিছনের অনুপ্রেরণাটা আপনারা আমাদের সাথে একটু শেয়ার করুন। কারণ মূল উদ্দেশ্য হচ্ছে হলো যে আমাদের এক একজনের অনুপ্রেরণা মানুষের সাথে শেয়ার করা এবং এই অনুপ্রেরণা দ্বারা অন্যদেরকে অনুপ্রাণিত করা। তো আপনি যদি বলেন। শানু ফায়াজ ভাই, আপনি তো জানেন যে আমরা একই ইউনিভার্সিটি থেকে বের হয়েছি। রাইট তো অ্যাকচুয়ালি আপনি ঢাকাতে আছেন, আমি যশোরে এসেছি। তো যশোরে, ঢাকাতে তো আমাদের একটা হিউজ সার্কেল ছিল এবং হিউজ একটা নেটওয়ার্ক ছিল। রাইট আসার পরে এই জিনিসটা কিন্তু নেই, এবং এবং টেকনোলজির দিক থেকে মানুষগুলা অনেক পিছিয়ে আছে। তো এটাই ছিল মূল উদ্দেশ্য, যে মানুষগুলোকে টেক স্যাভি করা এবং মানুষগুলোকে আমার সমসাময়িক যারা বা লোকজনগুলোকে যদি আমি যেভাবে আমার বিজনেস রান করছি, এটা যদি একটা ভালো নেটওয়ার্ক আমি তৈরি করতে পারি, কাজ পাওয়া থেকে শুরু করে কাজ দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে, then it will be good for me. That's the inspiration, and also the inspiration was our Prime Minister Sheikh Hasina and her son সজীব ওয়াজিদ জয় ভাই, তাদের কাছ থেকে ইন্সপায়ার্ড হলাম। তারপর আমাদের আরেকজন ছিলেন হলো গতকালের শিক্ষা সচিব নজরুল ইসলাম খান স্যার। উনি খুব কাছ থেকে আমাকে ইন্সপায়ার করছেন এবং উনি অনেক হেল্প করছে স্টার্ট আপ যশোর করার জন্য, আমার কোম্পানি ফর্ম করার জন্য। আপনি জেনে খুশি হবেন যে freelancer.com এ আমি হলো ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 Vue.js ডেভেলপার। তো সেই হিসেবে আমি চিন্তা করছি যে যদি আমি কিছু ডেভেলপার তৈরি করতে পারি এবং ডেভেলপমেন্ট কোম্পানি তৈরি করতে পারি, আমার জন্য ভালো হবে জিনিসটা। একটা বড় কাজ সবগুলো কোম্পানি মিলে আমরা নামাতে পারবো, এরকম একটা জায়গা থেকে আর কি করা। রাইট সো ওইখান থেকে কিন্তু আপনার অনুপ্রেরণাটা আসে, যেখানে আপনি আপনার কমিউনিটিটাকে কিভাবে ডেভেলপ করছেন এবং সাথে সাথে অন্যান্য যারা আছে তাদেরকে কিন্তু আপনার এই নেটওয়ার্ক, যে বড় একটা পয়েন্ট বললেন যে নেটওয়ার্ক ক্রিয়েট করা, যে নেটওয়ার্ক দ্বারাই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো অসাধারণ একটা কথা বলেছেন। আমি আবার ফেরত যাবো হচ্ছিল স্বাধীনের কাছে, কারণ যে নেটওয়ার্কের যে ব্যাপারটা, আমরা কিন্তু একটা ওপেন কোলাবোরেটিভ একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছি ইন্সপায়ারিং বাংলাদেশের থ্রুতে। এখানে বিভিন্ন ধরনের কমিউনিটি আমাদের সাথে যুক্ত হচ্ছে এবং আমরা আশা করি বাংলাদেশের যারা সমমনা মানুষ এবং বাংলাদেশের যারা মানে আমাদের মতন চিন্তা করে এবং বাংলাদেশি হিসাবে নিজেদেরকে প্রাউড ফিল করে এবং তাদের সাফল্যের গল্প সবাইকে শোনাতে পছন্দ করে, তাদেরকে নিয়েই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা। সো আমরা ফেরত যা বলছো স্বাধীনের কাছে, যে আমরা যে ডোমেইন অপশন বাংলাদেশ, এটার থ্রুতে যে বিভিন্ন ধরনের মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে এবং কিভাবে তারা একজন মানে উদ্যোক্তা হিসেবে নিজেরা কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, পিছনের গল্পটা যদি আমরা শুনি। স্বাধীন। ওকে ভাইয়া, এখন তো আমার মনে হয় যে কথাগুলো এস্টাবলিশ কথা শোনা যাচ্ছে এখন, তাই না? ওকে ফাইন ঠিক আছে ওকে ভাই। তো আমাদের ড্যাপটা শুরুর মূল উদ্দেশ্য হচ্ছে, আমার চিন্তা ছিল যেটা 2018 থেকে আমার প্ল্যানিং ছিল এবং আরো আগে থেকে আসলে প্ল্যান করা ছিল যে এরকম কোনো কিছু করা যায় কিনা। আমি ইভেন আমাদের যে গ্রুপটা ড্যাবের, এটাও 2018 ওপেন করা, বাট দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসটা এটা শুরু করেছি তারও হয়তো 6 মাস পরে আর কি। ঠিক আছে, তো নর্মালি প্রথম যেটা হলো, আমি নর্মাল আমাদের যে প্রথম ডোমেইনটা লাইক alubhatta.com, এখন এটা যে একটা ডোমেইন এবং সেটা একটা বিক্রি হতে পারে এটার চিন্তাই তো অনেকেই করবে না। ঠিক আছে, তো আমি আসলে গ্রুপটার মধ্যে পোস্ট দেওয়ার সাথে সাথে 5 মিনিটের মধ্যে আমাকে একটা ভাইয়া নক করে জানালেন যে আমি ডোমেইনটা নিতে আগ্রহী, তুমি ডোমেইনটা কত টাকাতে হলে ছাড়বা। তো আমি খুব সুন্দর করে দেখলাম যে ওকে ঠিক আছে, তাহলে আমার যেটা আস্কিং প্রাইস ছিল 2500 টাকা, উনি ওইটাই দিতে চাচ্ছে, কমও দিতে চাচ্ছে না বেশিও না। ওকে ফাইন, তাহলে ডিলটা ডান করা যায়। তো দিস ওয়াজ দ্য বিগিনিং, এন্ড এভাবে আসলে শুরু হওয়ার পরে যেটা চিন্তা করলাম সেটা হলো যে ওকে, সো আমি যেহেতু একটা ডোমেইন সেল করতে পারলাম, তাহলে তো এটার ইন্ডাস্ট্রি সম্পর্কে মানুষকে জানানো উচিত, দেশের সবাইকে ইন্সপায়ার করা উচিত যে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় দেশের মধ্যে, যেখানে আসলে আপনি চাইলে একটা ডোমেইন পারচেস করে আবার সেটা সেল করতে পারেন, যেটা আসলে সবারই দরকার হয়। ঠিক আছে, তো এরপর থেকে কি হলো, আমি গ্রুপে আমার যত পরিচিত লোকজন ছিল সবাইকে অ্যাড করা শুরু করলাম। অ্যাড করার পরে দেখা যাচ্ছে যে সবারই কিছু কিছু ডোমেইন কেনা আছে বা কেউ নতুন কিনে আবার সেল করার জন্য পোস্ট দিচ্ছে। তো তখন কি হলো, একজন আরেকজনের সাথে কথা বলে দেখা যাচ্ছে একটা ডোমেইন একজন কিনেছে, সেটা আরেকজনের ভালো লেগে গিয়েছে, সে কিন্তু আবার পারচেস করে নিচ্ছে, মানে লোকাল বাইসেল যেটা আর কি, লোকাল বাইসেলটা শুরু হয়ে গিয়েছে। তো এরপরে কি হলো, আস্তে আস্তে দেখা যায় যে আমি
যাদেরকে অ্যাড করেছি তারা আবার তাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করেছে, তারা আবার তাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করেছে। অ্যাড করতে করতে এখন আমাদের মনে হয় অলমোস্ট 8,400+ মেম্বার গ্রুপে, অ্যান্ড এটা আসলে গ্রো করছে। আমরা একটা মিট আপও করেছি এর মধ্যে, যে মিট আপটা খুবই ফ্রুটফুল ছিল। সোহাগ ভাইয়া ছিলেন এখানে আমাদের স্পিকার, অনারেবল স্পিকার হিসাবে। সো মিট আপে আসলে আমরা এত সাড়া পেয়েছি ভাইয়া, আমরা মিট আপটা অ্যারেঞ্জ করেছিলাম 100 জন লোককে নিয়ে, বাট দেয়ার ওয়াজ 200+ পিপল। লাইক আমরা মানে অনেককে বসতে দিতে পারিনি, যার জন্য আমরা এখনো সরি। সো এতটা জমজমাট ছিল আমাদের মিট আপটা। অ্যান্ড এরপরে যেটা হচ্ছে, আমাদের সিনিয়র ভাইয়ারা যারা আছেন, যারা ডোমেইন নিয়ে বা ডোমেইন ইন্ডাস্ট্রি নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, তারা কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন, অলওয়েজ ইন্সপায়ার করেছেন যে তোমরা এগিয়ে যাও, এরকম একটা প্ল্যাটফর্ম দেশে দরকার। আমরা বিদেশি প্ল্যাটফর্ম গুলাতে গিয়ে কাজ করছি ঠিক আছে, বাট আমাদের দেশে প্ল্যাটফর্ম একটা করার ইচ্ছা আছে, and এটা হচ্ছে দেখে খুবই ভালো লাগছে। এর পাশাপাশি আমি ধন্যবাদ দিব আমাদের লোকাল যারা ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছেন, যারা বিজনেস করছেন, তারা কিন্তু আমাদেরকে হিউজ সাপোর্ট দিচ্ছেন ভাইয়া। এন্ড যখনই তাদের সাথে আমরা কথা বলছি যে ভাইয়া এটা নিয়ে কি করা যায়, ওইটা নিয়ে কি করা যায়, ওনারা কিন্তু আমাদেরকে হিউজ সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং বলছেন যে আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। ইনফ্যাক্ট আমরা সবার ইন্সপাইরেশনে আপনি জেনে খুব খুশি হবেন যে আমরা রিসেন্টলি আমাদের একটা ফোরাম ওয়েবসাইট সেটা লঞ্চ করেছি, dab.com.bd। এখানে বেসিক্যালি ডিসকাশন করা হচ্ছে ডোমেইন নিয়ে প্লাস আইটি এনেবল সার্ভিসেস নিয়ে। এর সাথে সাথে যাদের আইটি এনেবল সার্ভিস প্রয়োজন বা আইটি এনেবল সার্ভিস ডেভেলপ করার জন্য ডেভেলপার বা অন্যান্য জব হায়ারিং এর জন্য প্রয়োজন, এই রিলেটেড পোস্ট গুলো বা ডিসকাশন গুলো কিন্তু আমাদের ফোরামে আমরা চালু করে দিয়েছি। এন্ড এটা সম্ভব হয়েছে আপনাদের এবং আমাদের সিনিয়র ভাইয়ারা যারা আছেন বা আমাদের ইন্ডাস্ট্রি কলিগ যারা আছেন, সবার ইন্সপাইরেশনেই কিন্তু। হ্যাঁ, এন্ড আমাদের মনে হচ্ছে যে ইনশাআল্লাহ আর নেক্সট 1 থেকে 2 বছরের মধ্যে আমাদের ড্যাব কমিউনিটিটা বা এই প্ল্যাটফর্মটা একটা ভালো প্ল্যাটফর্ম হবে, যেখান থেকে আসলে দেখা যাবে যে অনেক উদ্যোক্তা বের হয়ে আসবেন। উদ্যোক্তা বের হবেন কেন আমি বলছি, তার কারণ হচ্ছে আপনি হয়তো জেনে আশ্চর্য হবেন, সেটা হলো 20 বছর বয়স বা 17 বছর বয়স বা 18 বছর বয়স এরকম যারা আমাদের থেকে একটু কম এজের আছে, তারাও কিন্তু আমাদের গ্রুপে অলমোস্ট ডোমেইন বাইসেল করছে। দেখা যাচ্ছে মাসে 1টা বা 2টা ডোমেইনও তারা বাইসেল করছে। সো তারা যখন একটা ডোমেইন লাইক 1000 টাকা দিয়ে পারচেস করছে এবং এটার পিছনে শ্রম দিচ্ছে, এটাকে কোয়ালিটিফুল ডোমেইন তৈরি করে তারপরে কিন্তু তারা দেখা যায় ডোমেইনটা 4000 টাকা বা 5000 টাকায় সেল করছে। তো আলটিমেটলি কিন্তু তাদের মধ্যে একটা বিজনেস মেন্টালিটি তৈরি হচ্ছে, তারা কিন্তু ইন্সপায়ার হচ্ছে। এন্ড ডে বাই ডে আমরা যেটা করছি, জি, এবং ডে বাই ডে আমরা যেটা করছি সেটা হচ্ছে গ্রুপের মধ্যে আমরা চেষ্টা করছি আমাদের যারা সিনিয়র ভাইয়ারা আছেন বা অন্যান্য বিদেশি কোম্পানি যারা আছে তাদেরকে এনে গ্রুপের মধ্যে বিভিন্ন ইভেন্ট করার জন্য, এন্ড সেই গ্রুপের মধ্যে ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য। ইনফ্যাক্ট বিদেশের যে মার্কেট প্লেস গুলো আছে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, সেইগুলাতে কিরকম কাজ হচ্ছে বা কিরকম কাজ হয় বা কোন ডোমেইনটা কত ডলারে সেল হচ্ছে প্রতিদিন, এই জিনিসগুলো শেয়ার করার জন্য। রিসেন্টলি আপনি আসলে অবাক হবেন ভাইয়া, electriccar.com এই ডোমেইনটা সেল হয়েছে $1,80,000। সো ক্যান ইউ ইমেজিন $1,80,000 একটা ডোমেইনের প্রাইস। এন্ড আপনি যদি ইন্টারন্যাশনাল কমিউনিটি গুলোর দিকে চোখ রাখেন, আপনি দেখবেন যে প্রতিনিয়ত কিন্তু হিউজ ডোমেইন সেল হচ্ছে অনেক দামি দামি, লাইক অনেক দামে। আর এই প্ল্যাটফর্মটা তৈরি করার পেছনে ইন্সপাইরেশন আমাদের দরকার। ইন্সপাইরেশন না পেলে আসলে কোনো কিছু করা যায় না। তবে আমি ইমরান ফাহাদ ভাইয়া আপনাকে অনেক 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 সাধুবাদ দিব। তার কারণ হচ্ছে আপনি ইয়ুথদেরকে নিয়ে বা আমাদের এই যে ইন্সপিরেশনাল স্টোরি গুলা শেয়ার করা নিয়ে যে কাজ করছেন, এটা আসলে আমার মনে হয় যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যেটা গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসে যারা গ্রোয়িং তাদেরকে নিয়ে আপনি কাজ করছেন। আমার মনে হয় যে নর্মালি এতদিন পর্যন্ত যারা কাজ করছেন গ্রোয়িং দেরকে নিয়ে কাজ খুবই কম হয়েছে, বাট স্টাবলিশ যারা এবং অনেক বেশি স্টাবলিশ যারা, অনেক বেশি সিনিয়র যারা, তাদেরকে নিয়ে কাজ বেশি হয়েছে। বাট গ্রোয়িং যারা, এনাদেরকে নিয়ে যদি কাজ করা যায় লাইক আমাদের মতো বা আমাদের থেকে কম এজের, সো এদেরকে নিয়ে কাজ করলে কি হবে, আমাদের নেক্সট জেনারেশন, আপনাদের নেক্সট জেনারেশন যেটা আর কি, এটা কিন্তু তৈরি হয়ে যাবে এবং তারা ইন্সপায়ার হবে। সো তাদেরকে ইন্সপায়ার করাটাই তো আলটিমেটলি মেইন উদ্দেশ্য হওয়া উচিত সবার। বাট আমি এই জায়গা থেকে আপনাকে রেসপেক্ট করছি এবং খুবই সাধুবাদ জানাচ্ছি এই জিনিসটার জন্য। আর আশা করছি যে আপনি এই ইনিশিয়েটিভ গুলো চালু রাখবেন এন্ড আমাদেরকে ইন্সপায়ার করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যে আমাকে ইন্সপায়ারিং বাংলাদেশের সাথে রেখেছেন গ্রোথ হ্যাকার্স হিসেবে। এন্ড আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যতটুকু 100% দেওয়া যায়। ইনফ্যাক্ট ড্যাবও ইন্সপায়ারিং বাংলাদেশের পার্টনার হিসেবে থেকে খুবই খুবই আমি মনে করি যে আমাদের জন্য এটা একটা সৌভাগ্যের কথা যে আমরা দুটা প্ল্যাটফর্ম একসাথে হয়ে কাজ করতে পারবো। এন্ড ইনশাআল্লাহ আশা করি যে ভালো কিছু হবে ভাই। আপনার ইনিশিয়েটিভ গুলো আমার বরাবরই খুব ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ স্বাধীন। আর অবশ্যই এবং যে জিনিসটা আমি সবসময় বিশ্বাস করি যে কোলাবোরেশনস কিন্তু বাংলাদেশে খুব মিসিং। আমি একটা কোনো জিনিস করছি, আমি কিন্তু কোলাবোরেশন করার জন্য মানুষ পাই না বা কেউ এগিয়ে আসে না।
আমি সচরাচর যে মানুষের মাইন্ডসেটের কথা বলছি, এই মানুষের আগ্রহটা মাইন্ডসেটটা কম দেখা যায়। রাইট, এই মাইন্ডসেটটা ভাঙার জন্যই কিন্তু ইন্সপায়ারিং বাংলাদেশ। ইন্সপায়ারিং বাংলাদেশের ডোমেইনটা আমি কিনি 2015 সালে। তখন আমি ইনস্টাগ্রামের সাথে কাজ করি ইউএসএ তে থাকতে। তখন আমার আইডিয়াটা আসে যে লাইক এমন একটা প্রোডাক্ট লঞ্চ করা উচিত। আমি একটা আইডিয়া পিচ করতে গিয়েছিলাম ওয়াশিংটন ডিসিতে। সো এটার পিছে আমার যে মোটিভেশনটা কাজ করছে যে আমাদের দেশে কে ব্র্যান্ড করার জন্য কিন্তু কোনো ডেডিকেটেড প্ল্যাটফর্ম নেই। আমরা কিন্তু ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট। কোনো একটা স্ট্যাটাস শেয়ার করব বা কোনো একটা ছবি আপলোড করব, আমি অন্য দেশের একটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্ট। যেমন আমি স্ট্রিম ইয়ার্ডে এখন লাইভ করছি, লাইভ টেলিকাস্ট হচ্ছে ইউটিউব এবং ফেসবুকে। সো আমাদের কোনো প্ল্যাটফর্ম হবে না যে প্ল্যাটফর্মের দ্বারা আমি আমাদের যে সাকসেস স্টোরিজ, সোহাগ মিয়ার গল্প বা স্বাধীনের গল্প বা আমাদের শাহানুরের গল্প, যে যশোরে বসে স্টার্টআপ নিয়ে কাজ করছে, এই গল্পগুলো তো আমাদের জানা দরকার। এবং এই গল্পগুলো যে মানুষ জানার জন্য যে আগ্রহী আছে, আমি যে 8 লাখ মানুষের সাবস্ক্রাইবার হচ্ছে হলো সোহাগ মিয়ার যে ইউটিউব চ্যানেল, এই গল্পটাও কিন্তু মানুষ খুব ইন্টারেস্ট সহকারে জানতে পারে এবং এটার দ্বারাও কিন্তু মানুষ নিজেদের মধ্যে ইন্সপায়ার হতে পারে। তো এটাই ছিল আমাদের সেলফ ইন্সপায়ারেশন, যেটা আর কি ভাই, সেলফ ইন্সপায়ারেশনটা ক্রিয়েট করার জন্য আসলে আরেকজনকে ফলো করা দরকার এবং আরেকজন সম্পর্কে জানা দরকার। সেটা যদি না করা যায়, প্র্যাকটিসটা যদি না আসে, তাহলে আসলে সেলফ ইন্সপায়ারেশন বা সেলফ মোটিভেশন এটা আসলে ক্রিয়েট করা পসিবল হবে না। আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে অনেককে দেখা যায় যে ডিপ্রেশনে ভুগে বা দুশ্চিন্তা করে বা ক্যারিয়ার নিয়ে অনেক টেনশনে আছে, বাট এই ধরনের ইন্সপিরেশনাল স্টোরি গুলো পেলে কিন্তু দেখা যাবে সে আর এই ডিপ্রেশনে থাকবে না। সে চিন্তা করবে হোয়াই নট মি, আমিও ট্রাই করি, আমারও কিছু হবে। আমার মনে হয় যে সোহাগ ভাইও আমাদের সাথে একমত পোষণ করবেন এই জায়গাটাতে। আমি সোহাগ ভাইয়ের কাছে যাবো আমাদের পরবর্তী একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে, যে কন্টেন্ট। আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করছেন বা আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, বাংলাদেশে কিন্তু গুড কন্টেন্টের অভাব। আপনি টিকটকে একটা ভিডিও করে ছাড়েন, মিলিয়নস অফ ভিউ হবে, কিন্তু আমাদের যে কন্টেন্ট আমরা ছাড়বো হাইয়েস্ট মনে করেন 5 থেকে 10,000 ভিউ হতে পারে। ঠিক আছে, আচ্ছা আমাদের এখন লাইভে কতজন দেখছে ভাই? আমাদের লাইভে এখন দেখছে হলো 52 জন, আর অনেক মানুষ কমেন্ট করছে। প্লাস আমি চাই যে আরো মানুষ শেয়ার করলে এটা আসবে। এবং আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, যারা দেখছে 52 জন মানুষ, আপনারা লাইভটি শেয়ার করুন। যে যত বেশি লাইভটা শেয়ার করবেন তার জন্য ইন্সপায়ারিং বাংলাদেশ থেকে একটি গিফট আছে। যে গিফট আমরা কি একটা গিফট দিতে পারবো ড্যাপ থেকে? হ্যাঁ শিওর, ওকে ঠিক আছে, তাহলে একটা গিফট দিব। সোহাগ মিয়া বা ইয়া যদি কোনো কিছু অ্যাড করতে চায় করতে পারে। তো আজকের থেকে আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যে লাইভটা শেয়ার করতে পারবে, এটা ইটস নট জাস্ট আ লাইভ, এটা ইন্সপায়ারিং স্টোরিজ। আপনারা যতটা ইন্সপায়ার করবেন, মানুষকে ইন্সপায়ার করার জন্য এই লাইভটা শেয়ার করবেন, আপনার কাছে পৌঁছে যাবে হচ্ছে ইন্সপায়ারিং বাংলাদেশ ড্যাব। ভাইয়া আমি একটা ট্যাগলাইন দিতে চাই, সেটা হলো ওয়ান শেয়ার মিলিয়ন ইন্সপিরেশনস। ওয়াও, ওয়ান শেয়ার মিলিয়নস ইন্সপিরেশন। এবং আমরা চাই এই বছরের শেষে আমরা মিলিয়ন মানুষকে ইন্সপায়ার করব, এই মোটো রেখে আমরা আজকে থেকে যাত্রা শুরু করলাম। থ্যাঙ্কস গোস টু ইউ গাইজ, কারণ এটা আমাদের আজকে 7ম এপিসোড। বাট এরকম মোটিভেশন বা এরকম ইন্সপায়ারেশনের জায়গা থেকে আমরা কখনোই কথা বলি নাই, সত্যি কথা বলতে। কারণ আমাদের আজকের মূল যে অডিয়েন্স সবাই ইউথ, এবং আমাদের যারা স্পিকার সবাই ইউথ। সো আমরা চাই যে আপনাদের থ্রুতে ওয়ান শেয়ার মিলিয়নস ইন্সপায়ারেশন। সো ইয়োর টাইম স্টার্টস নাও। সো আমরা এখন আসি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর জন্য। সোহাগ মিয়া, আপনাকে এটা জিজ্ঞেস করতে চাই যে আমাদের দেশে গুড কন্টেন্টের অভাব, কেন গুড কন্টেন্টের অভাব নাম্বার 1, এবং আমরা কেন গুড কন্টেন্ট শেয়ার করতে চাই না, কি আমাদের প্রতিবন্ধকতা, আপনি যদি বলেন আপনার অভিজ্ঞতা। থ্যাংক ইউ। প্রথমত যদি গুড কন্টেন্টের কথা বলি, আপনি একদম নিতান্তই বলেছেন যে গুড কন্টেন্টের আমাদের দেশে আসলেই অভাব। এর অনেকগুলো রিজন আমি ব্যক্তিগতভাবে মনে করি। তার প্রথমটা হচ্ছে অডিয়েন্স। আমাদের অডিয়েন্স এখনো পর্যন্ত ম্যাচিউর হয়নি, কারণ এটা অবশ্য মানে উভয় দিক থেকে আছে যে আমাদের ভালো কন্টেন্ট আমরা দেই না বলেই অডিয়েন্স ভালো কন্টেন্ট না দেখে এলোমেলো কন্টেন্ট দেখে। আরেকটা হচ্ছে আমাদের অডিয়েন্স এখনো ম্যাচিউর হয় না বলেই আমরা ভালো কন্টেন্ট দেই না, কারণ আমরা মনে করি ভালো কন্টেন্টে ভিউ নেই। তো এই দুইটাকে আমরা লাইক একটা কয়েনের এপিট ওপিট ধরতে পারি এবং দুটোকে একসাথে ফিক্স করতে হবে।
একসাথে ফিক্স করার জন্য যেটা করতে হবে, আপনাদের এরকম প্ল্যাটফর্ম ইন্সপায়ারিং বাংলাদেশের মতো, যেটা একটা ভালো কাজ করছে, যে অডিয়েন্সকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করছে, অডিয়েন্সকে ইন্সপায়ার করছে, কিছু মানুষকে সামনে এনে যে এরা পরিশ্রম করেছে আপনারাও করুন, এবং যখনই এই পরিশ্রমের কথাটা চলে আসে তখনই কিন্তু ভালো কন্টেন্টের কথা চলে আসে। লাইক আমি ইউটিউবে কাজ করি, আমার ইউটিউবে ভিডিও বানাই আমি। এখন আমার চ্যানেলের মতো যদি আরেকজন মানুষ একটা চ্যানেল তৈরি করতে চায়, ইউটিউব থেকে ইনকাম করতে চায়, তাহলে ডেফিনেটলি তাকে কিছু ভালো কন্টেন্ট দেখতে হবে, কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন ভালো করতে হয়, কিভাবে ইউটিউবে ভিডিও মনিটাইজ করতে হয়, কিভাবে গুগল অ্যাডসেন্স এর মধ্যে কাজ করতে হয়, ভালো কন্টেন্ট এগুলো দেখতে হবে। সো আমরা যদি এরকম ইন্সপায়ার করি মানুষকে, তাহলে আমাদের অডিয়েন্স ম্যাচিউর হবে। পাশাপাশি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা যদি ভালো মানের কন্টেন্ট বানাই, তাহলে মানুষের সামনে আসবে ডেফিনেটলি। আমরা জানি এখন যদি আপনি ইউটিউবে ঢুকেন, তাহলে আপনি খেয়াল করবেন যে অ্যারাউন্ড 80% কন্টেন্ট হচ্ছে লাইক এন্টারটেইনমেন্ট রিলেটেড কন্টেন্ট, বাকি 20% কন্টেন্ট আপনি পাবেন এডুকেশনাল। সো আমার মনে হয় এই রেশিওটা আরো বাড়ানো উচিত, এডুকেশনাল কন্টেন্টের রেশিওটা আরো বাড়ানো উচিত। এন্টারটেইনমেন্ট ডেফিনেটলি দরকার, বাট পাশাপাশি এডুকেশনাল কন্টেন্টও বাড়ানো উচিত। সো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমার মনে হয় আপনারা সবাইকে ইন্সপায়ার করবেন। আমরাও আমার জায়গা থেকে আমিও চেষ্টা করি, স্বাধীন ভাই বা সবাই চেষ্টা করবে যে কিভাবে ভালো কন্টেন্ট আরো বেশি বেশি করে তৈরি করা যায়, যেন সেই স্পেসটা আমরা দখল করে নিতে পারি। ইউটিউবের রিকমেন্ডেশন পেজে, হোম পেজে কিংবা ফেসবুকের স্ক্রলিং এর সময় মানুষের সামনে যেন ভালো কন্টেন্ট গুলো আসে, তাহলে মানুষ আসলে ওই এলোমেলো কন্টেন্ট গুলো থেকে মুভ হয়ে এন্টারটেইনমেন্টের পাশাপাশি এডুকেশনাল বা ভালো কন্টেন্ট গুলো মানুষ দেখবে। সো আমার মনে হয় যে বোথ সাইডে কাজ করতে হবে, আমাদের অডিয়েন্সকেও ম্যাচিউর হতে হবে, পাশাপাশি আমরা যারা ক্রিয়েটর আছি তাদেরকেও আরেকটু বেশি সদয় দৃষ্টি দিয়ে আরেকটু সজাগ হয়ে আরেকটু বেশি বেশি করে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, এবং এই সিনারিওটা চেঞ্জ হবে। আর একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করি, সেটা হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা বেশিরভাগই চিন্তা করে ইনকামের। সো এই জায়গাটা একটা লাইক এটা একটা ভালো জিনিস যে ইনকামের জন্য কাজ অবশ্যই করতে হবে, কারণ কোনো ফিডব্যাক না থাকলে মানুষ কাজ করে না। বাট ইনিশিয়ালি কিন্তু লাইক কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করলাম আর প্রথম দিন থেকে ইনকাম শুরু হয়ে গেল, এই ব্যাপারটা হয় না। তো আমাদের সেই মোটিভেশনটা ধরে রাখতে হবে যে না, আমি সমাজের জন্য ভালো একটা কাজ করছি, নিজের জন্য ভালো একটা কাজ করছি। এটা মাথায় রেখে শুধু ইনকামের পিছনে না ছুটে ভালো কন্টেন্ট, ফর এক্সাম্পল স্বাধীন ভাই বিজনেস করছে, ওনার বিজনেস তো থাকছে, পাশাপাশি উনি যদি ওনার বিজনেস রিলেটেড কন্টেন্ট গুলো দেয় যেখান থেকে কোনো ইনকাম আসবে না, বাট উনি একটা বিজনেস কিভাবে ডেভেলপ করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয় বা কিভাবে কি করতে হয়, এই জিনিসগুলো নিয়ে যদি উনি অনলাইনে কন্টেন্ট দেয়, তাহলে কিন্তু ওনার টাকার পেছনে ছুটতে হবে না, এবং উনি ছুটবেও না। আমি জানি যে ওনার, কারণ ওনার মেইন মোটিভেশন বা মেইন যে পারপাসটা সেটা হচ্ছে বিজনেস। সো এরকম প্রত্যেকটা জায়গা থেকে যারা এক্সপার্ট আছে, আমি তাদেরকে আহ্বান জানাবো যে তারা যেন বিভিন্ন প্ল্যাটফর্মে এসে তাদের ভিউজ গুলো, তাদের থটস গুলো কন্টেন্ট আকারে শেয়ার করে, তাহলে আমাদের ভালো কন্টেন্টের পরিমাণটা বাড়বে এবং আমাদের অডিয়েন্স আস্তে আস্তে ম্যাচিউর হবে। অসাধারণ একটা ব্যাপার আপনি শেয়ার করেছেন, এবং এটার সূত্র ধরে যদি আমি একটা গল্প বলতে চাই, আমরা এন্টারপ্রেনারশিপ নিয়ে বাংলাদেশের এবং বলতে পারেন সাউথ এশিয়ার একটা প্রথমবারের মতো একটা ওয়েব সিরিজ লঞ্চ করি, যেখানে মানুষ যারা 10 জন স্বনামধন্য এন্টারপ্রেনার এবং শিক্ষক যারা এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করে, তাদের এক্সপেরিয়েন্স নিয়ে আমরা একটি সিরিজ করি, কোড টক সিজন 2। আমাদের এক্সপেকটেশন ছিল যে যেহেতু কন্টেন্ট গুলো খুব ম্যাচিউরড কন্টেন্ট, এবং এই কন্টেন্ট গুলোর থ্রুতে কিন্তু আমাদের যারা অডিয়েন্স আছে, যারা উদ্যোক্তা হতে চায়, তারা উদ্যোক্তা হওয়ার যে ব্যাপারগুলো জানতে পারবে। কিন্তু আমি যেরকম রেসপন্স পাওয়ার কথা ছিল ওই রকম রেসপন্স আমরা পাইনি। এটার দুটো কারণ, এই কন্টেন্ট গুলো এখনকার সময়োপযোগী না, প্রথম কথা। কারণ আমাদের মানুষরা কিন্তু এখনো ওই ধরনের মানে কন্টেন্ট দেখে অভ্যস্ত বা কন্টেন্ট দেখতে চায় যে কন্টেন্ট গুলো তাদের মনের বিনোদনের খোরাক সৃষ্টি করবে। বাট এটা থেকে যে আপনি কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন, ওই ব্যাপারগুলো নিয়ে তারা অ্যাওয়্যার না। সেকেন্ড, তারা চায় যে শর্টকাটে কি করা যাবে। 5 মিনিটের একটা ইউটিউব ভিডিও দেখলেন, 10টা টিপস পড়লেন, ওই 10টা টিপস পড়ে আপনি উদ্যোক্তা হয়ে গেলেন। ইটস নট লাইক দ্যাট। There are so many stories, যে স্টোরিজ গুলো আপনার জানতে হবে, মানুষের ফেইলিয়ার স্টোরি জানতে হবে। আপনি যদি ফেইলিয়ার স্টোরি না জানেন তাহলে জানতে পারবেন না যে আপনার এই যে 8 লাখ সাবস্ক্রাইবার একদিনে হয় নাই, এটার পিছে যে আপনার স্ট্রাগল বা স্বাধীনের যে ড্যাব, এটার পিছে যে কত মানুষের কত পিছে থেকে যে কত মানুষ টেনে ধরছে, ওগুলোও কিন্তু আপনি জানতে পারবেন না। সেম গোস টু শাহনুরের যে স্টার্টআপ যশোর, ওই গল্পগুলো কিন্তু আপনার জানা দরকার। ওই গল্পগুলো জানার জন্য কিন্তু আপনার ম্যাচিউর কন্টেন্ট দেখতে হবে এবং শিখতে হবে যে ওই হার্ডলস বা স্ট্রাগলিং কাকে বলে। সো এটাই আগ্রহটা থাকতে হবে। রাইট রাইট রাইট।
সো আমি আমার নেক্সট টপিকে চলে যাব, হলো যে এখন যে আমরা সময়টা পাস করছি, করোনার সময়টা, এই করোনা পরবর্তী বাংলাদেশ বা করোনা পরবর্তী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য তরুণদের কি করা উচিত? শানুর, যদি আপনি একটু বলেন যে আপনি কিভাবে দেখছেন এবং আপনি কিভাবে নিজেকে তৈরি করছেন করোনা পরবর্তী বিশ্বকে মোকাবেলা করার জন্য, আপনি যদি বলেন। শানুর, হ্যালো শানুর, কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার মনে হয় শানুর শুনতে পাচ্ছে না। তো আমি চলে যাবো হচ্ছে স্বাধীনের কাছে, সেম কোয়েশ্চেন, যে হাউ ইউ গাইজ আর প্রিপেয়ারিং ইয়োরসেলফ ফর দ্য করোনা, পোস্ট করোনা ওয়ার্ল্ড? আচ্ছা, করোনা ভাইয়া ডেফিনেটলি একটা ইফেক্ট ফেলবে ইকোনমিতে অ্যান্ড আমাদের লাইফস্টাইলে, সবকিছুতে। সো আমরা আমার দিক থেকে যেটা মনে হয়, যারা আমরা আসলে ওয়েব সার্ভিসেস দেই বা আইটি এনেবল সার্ভিস গুলো প্রোভাইড করে থাকি, সো এটা আপনি বলতে পারেন আমাদের যেরকম গ্রোসারিস, চাল ডাল তেল লবণ নুন, এগুলা যেমন আসলে নিত্য প্রয়োজনীয় ব্যাপার। সো এরকম আমাদের কিছু কিছু সার্ভিস আছে যেগুলো আসলে অনলাইনে বা ডিজিটাল সার্ভিসেস, যেগুলো আসলে নিত্য প্রয়োজনীয়। লাইক তার মধ্যে ডোমেইন হোস্টিং, একটা ওয়েবসাইট বানানো বা ওয়েবসাইটকে মডিফাই করা, এগুলো কিন্তু আসলে নিত্য প্রয়োজনীয় কাজই, ঠিক না? সো এই কাজগুলা দেখা যাবে যে ডিমান্ড কিন্তু থাকবে। সো কাজগুলা থেকে, মার্কেট থেকে কিভাবে কাজ আপনি গ্র্যাব করবেন বা কিভাবে মার্কেটে আপনার যে প্রোডাক্টটা আছে সেটা কিভাবে মার্কেটকে আপনি জানাবেন, এটা হচ্ছে মেটার করবে যে আসলে জানানোটার ওয়ে কিভাবে হবে। এখন আমরা আসলে বাংলাদেশে একটা ট্রেন্ড চলে, যে ট্রেন্ডটা সেটা হচ্ছে আমরা মার্কেটিং বলতে বুঝি ফেসবুকে বুস্ট করা আর হচ্ছে আপনার ফেসবুকে প্রমোট করা পেজটাকে। সো এটার বাইরেও কিন্তু একটা মার্কেটিং এর জগৎ আছে, এবং মার্কেটিং করে দেখা যায় যে অনেক অনেক ভালো ফিডব্যাক আনা যায়, অনেক পজিটিভ ভাবে আপনার রেভিনিউ জেনারেট করা যায়। সো এই দিকগুলোতে ফলো আপ করতে হবে। And আমরা আসলে এখন যেটা প্ল্যান করছি আমাদের বিজনেসের দিক থেকে, সেটা হচ্ছে আমাদের ডেফিনেটলি ওয়ার্কিং আওয়ার গুলাকে আমরা চিন্তা করছি যে কিভাবে এটাকে বাড়ানো যায় বা কমানো যায়। এন্ড এর পাশাপাশি আমাদের যাদের অফিস প্রয়োজন নেই তাদেরকে আসলে আমরা অফিসে না এনে বাসা থেকে রিমোটলি কাজ করাতে আসলেই পারি কিনা। কারণ আমাদের যেহেতু টোটাল কাজগুলো অটোমেশনে হয়, সো আমাদের আসলে অফিসে আসাটাও কিন্তু ম্যান্ডেটরি না। আর এটা কিন্তু করোনা এসে একদম আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সবাইকেই, আমার মনে হয় যে আসলে অফিসে এসেই যে কাজ করতে হবে দিস ইজ নট ম্যান্ডেটরি। হ্যাঁ, কিছু কিছু কাজ আছে যেগুলো অফিসে এসেই করতে হবে, বাট নট সবগুলা। তো এই জন্য যেটা হচ্ছে সেটা হলো আমাদের চিন্তা করছি আমরা যে যেসব যেসব আমাদের টিমমেট আছেন যাদেরকে বাসায় রেখে কাজ করা পসিবল, তাদেরকে আমরা চেষ্টা করবো যে তাদেরকে ওই ধরনের অফার দেওয়ার জন্য যে আপনারা বাসা থেকে আমাদেরকে সার্ভিস দেন, and সেটা আমরা এই XYZ একটা এগ্রিমেন্ট বা একটা ডিলের মাধ্যমে করতে পারি। দেন ইন ফিউচার আমাদের রেভিনিউ জেনারেট করার জন্য আমরা কিছু মার্কেটিং প্ল্যান করছি, এটা আউটসাইড অফ ফেসবুক। অ্যান্ড আমরা আরো কিছু প্ল্যান করছি যে কিভাবে আসলে আমাদের রেভিনিউটাকে একটু ডাবল করা যায়, বা আমাদের এখন যেটা রেভিনিউ আছে অ্যাটলিস্ট এটা যাতে ফল না করে। ইনফ্যাক্ট আমরা, মানে আপনি অবাক হবেন, আমাদের যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু সেল বেড়েছে। হ্যাঁ, লাস্ট কিছুদিন ধরে আমরা যেটা ফলো করছি, সেল বেড়েছে। সো পিপল আর মুভিং অনলাইন, মানে এক কথায় যদি বলি যে সবাই কিন্তু অনলাইনে একটা স্টোর খুলতে চাচ্ছে, অ্যাটলিস্ট একটা ই কমার্স সাইট হলেও দাঁড়া করাতে চাচ্ছে। কারণ আজকে দেখা যাচ্ছে আমার ডিস্ট্রিক্ট পর্যায়ে যারা আছে, যাদের অনলাইন শপ ছিল না, তারা কিন্তু সবাই অনলাইনের দিকে ঝুঁকছে। আপনি একটু যদি খোঁজ নেন বা ডেটা ম্যাট্রিক্স গুলো যদি একটু দেখেন বা অ্যানালাইসিস করেন, ম্যাক্সিমাম লোক যাদের আসলে, বিশেষ করে যারা গার্মেন্টস এন্ড লাইক আপনার এইসব রেডি RMC ইয়েতে যারা কাজ করে, তো ওনারা কিন্তু সবাই অনলাইনে ই কমার্স সাইট করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছেন। ইনফ্যাক্ট মানে এমনও দেখতে পাচ্ছি যে অনেক মুদি দোকানদার, আপনি জেনে অবাক হবেন ভাই, আমি আপনার সাথে একটা স্টোরি শেয়ার করি। আমরা তো নর্মালি ভার্সিটিতে যারা পড়ে ইউথদের মধ্যে সবাই কিন্তু আসলে দেখা যায় যে অ্যাডমিশন টেস্টের সময় অ্যাডমিশন টেস্টের আমরা ফর্ম ফিল আপ করতে চাই। প্লাস হচ্ছে যারা নর্মালি জব সিকার আছেন তারা কিন্তু বিভিন্ন কম্পিউটারের শপ যেগুলো আছে এখানে গিয়ে কিন্তু আমরা আসলে অনেক সময় আমাদের যে জবের অ্যাপ্লিকেশন গুলো আছে এগুলো ফিল আপ করি বা এগুলা জমা দেওয়ার জন্য দোকানদারের কাছে যাই। আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গাতেই দোকানদার থাকে আর কি, মানে যারা এই কাজগুলো করে। তো ওই ধরনের কিছু ক্লায়েন্ট আমাদেরকে নক করছেন যারা চাচ্ছে যে তাদের একটা মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ ডেভেলপ করতে প্লাস ওয়েবসাইট ডেভেলপ করতে, সো দ্যাট যারা এরকম জব সিকার আছেন তাদের যাতে ওনাদের দোকানে না আসা লাগে, বাসা থেকেই যাতে তারা তাদেরকে ডিটেলস পাঠাতে পারে এবং ডিটেলস দেখতে পারে যে কোন জায়গায় জব সার্কুলার আছে এন্ড এভরিথিং। সো একটা
গ্রোয়িং বা একটা কিভাবে এটা রেভলিউশন হতে পারে, আপনি জাস্ট চিন্তা করে দেখেন যে একটা নর্মাল আমরা যেখানে গিয়ে টাইপিং করাই বা অ্যাপ্লিকেশন করাই, সেখানে তারা চিন্তা করছে অনলাইনে মুভ করার জন্য। সো ডেফিনেটলি অনলাইনের উপর একটা বিশাল ডিপেন্ডেন্সি ক্রিয়েট হতে যাচ্ছে, যেটা অলরেডি ছিল, বাট আমার মনে হয় যে আরো অনেক বেশি আকারে এটা ক্রিয়েট হতে যাচ্ছে। অ্যান্ড আমরা Right. আসলে চেষ্টা করছি এটার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। অ্যান্ড আমাদের দিক থেকে আমাদের যেটা টিম আছে, আমাদের টিম অলমোস্ট আল্লাহর রহমতে অনেক এক্সপার্ট, অ্যান্ড সবাই খুবই ভালো করছে, সবার জায়গা থেকে ডেডিকেশন দিচ্ছে। হোপফুলি আমরা আসলে এটা ভালোভাবে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। অসাধারণ। আর এবং আমাদের ইন্সপিরেশন যেটা আর কি, আমাদের ইন্সপিরেশন আমাদের বড় ভাই বলতে পারেন, মেহেদী ভাইয়া। সো উনি কিন্তু অলওয়েজ আমাদেরকে মোটিভেশন দিয়ে যাচ্ছেন। অ্যান্ড লাইক আপনি তো ওনার সম্পর্কে জানেন, বলার তো কিছু নাই। তো উনি কিন্তু আমাদেরকে অলওয়েজ ইন্সপায়ার করতেছেন, এন্ড মেন্টাল যে হেলথটা সুস্থ রাখার দরকার, সেই জন্য কিন্তু অলওয়েজ খেয়াল রাখছেন আমাদের সবাইকে। এটা আসলে আমার মনে হয় যে এই করোনার মধ্যে সব থেকে বেশি দরকার, যে আপনার টিমমেটদের সবার মেন্টাল হেলথটা ঠিক আছে কিনা। তো true, true. ইনশাল্লাহ এবং দেখা যাক। এবং ইমন ভাই অসাধারণ একজন মানুষ, এবং জি, তার ব্যাপারে কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে। এবং আশা করি ইমন ভাই আপনি দেখছেন আমাদেরকে, আশা করি খুব শীঘ্রই দেখা হবে। এবং 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 আরেকটা জিনিস যেটা আমি জিজ্ঞেস করতে চাই সবাইকে, স্পেশালি আমাদের টেক ডক্টর সোহাগ 360 ফাউন্ডার সোহাগ মিয়াকে, যে কন্টেন্টের ব্যাপারে আপনি ফিউচারে এখন সবাই দেখছি যে অ্যাওয়ারনেস ওরিয়েন্টেড ভিডিও, সব ধরনের ভিডিও ওরা বানাচ্ছে, বাট এখানে কিন্তু অনেক ধরনের মিস ইনফরমেশন বা অনেক ইনফরমেশনের গ্যাপ এসে পড়ছে। ওই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন, এবং রাইট কন্টেন্ট ইন দ্য রাইট চ্যানেল, ওই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন এই করোনাকালীন সময়? খুবই সুন্দর একটা প্রশ্ন আমি করেছেন। এটা আপনি করেছেন যে আমার মাথার মধ্যে এই জিনিসটা ঘুরছিল যে সবাই একই কথা বলছে যে প্লিজ আপনার হাত ধোন, মাস্ক পরেন, এবং বাইরে যাবেন না। আসলে এই কথাগুলো একদমই বেসিক কথা, এগুলো সবাই জানে, এগুলা টেলিভিশন সহ সব জায়গাতেই প্রচার হচ্ছে, এবং আমার মনে হয় যে এগুলো করা উচিত, ঠিক আছে। বাট এটার পাশাপাশি আরো কিছু ইনফরমেটিভ জিনিস দেওয়া উচিত। ফর এক্সাম্পল, আপনি মানুষকে সরাসরি না বলে যে বাসার বাইরে যাবেন না, এটা না বলে তাকে যদি এমন কোনো কিছু ইন্টারেস্টিং কিছু দেন যেটা দেখার জন্য সে বাসার ভেতরে থাকবে, তাহলে কিন্তু এটা আরেকটু বেশি ফ্রুটফুল হবে, আরেকটু বেশি ইফেক্টিভ হবে। এটা না করে যদি আমরা বাঙালিরা কিন্তু কখনোই আদেশ পছন্দ করি না। আপনি যদি কাউকে আদেশ করেন, এটা আমরা বাচ্চাকাল থেকে দেখে এসেছি। স্কুলে যখন টিচার একটা বাচ্চাকে আদেশ করে যায় তুমি রুমের বাইরে যাবে না, সে কিন্তু বাইরেই যায়। একটা বাচ্চাকে যখন বলে যে তুমি মারামারি করবে না, সে মারামারিই করে। আমরা এটা বিপরীত করার হিউম্যান একটা টেন্ডেন্সি। নেচার যে আমাদেরকে যখন যেটা করতে না বলা হয় আমরা তখন সেটা আরো বেশি করে করি। তো Right. আমাদেরকে এখন এটা চেঞ্জ করে নেগেটিভ অ্যাপ্রোচটাকে চেঞ্জ করে পজিটিভ অ্যাপ্রোচে নিতে হয়। এখন আপনি জানেন যে অনেক সাইকোলজিস্টরা বলে যে কাউকে যদি বলেন যে এখানে ধূমপান করা নিষেধ, তাহলে সে এখানে ধূমপান করবে। কিন্তু যদি বলা হয় যে ধন্যবাদ এখানে ধূমপান না করার জন্য, তখন সে কিন্তু ধূমপান করে না। সে বলতেছে আরে আমি তো ধূমপান করি নাই, তার আগেই আমাকে ধন্যবাদ দিচ্ছে, আচ্ছা ঠিক আছে তাহলে অন্য জায়গায় করি। এই যে একটা পজিটিভ অ্যাপ্রোচ, আমার মনে হয় আমাদের দেশের মানুষকে এই পজিটিভ অ্যাপ্রোচে বুঝালে তারা একটু বেশি বোঝে। তো আমার মনে হয় Right. এই জায়গাটাতে শুধু করোনা না, যে কোনো সিচুয়েশনেই এভাবে যদি ইন্টারেস্টিং কোনো কিছু দেওয়া যায় যেটা দেখে মানুষ ঘরে থাকবে, তাহলে আমার মনে হয় যে আরেকটু বেটার হতো। সো রাইট কন্টেন্ট বলতে আমি এটাই বুঝাচ্ছি যে রাইট কন্টেন্ট তখনই হবে যখন আপনি কাউকে লাইক ফোর্স করতে হবে না যে ভাই আপনি ঘরে থাকেন, আপনার কন্টেন্ট দেখেই সে ঘরে থাকবে। আর সেটা ইউটিউব ভিডিও হতে পারে, আর্টিকেলস হতে পারে, ছোটখাটো লেখা হতে পারে, সবকিছু যে কোনো ধরনের কন্টেন্টই হতে পারে। এবং এই মুহূর্তে রাইট কন্টেন্ট আরো যদি বলি তাহলে আমার মনে হয় আমরা বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন বিষয়াদিক, এক এক স্টুডেন্টরা আছে, স্টুডেন্টদের জন্য এডুকেশনাল কন্টেন্ট একদম ডিরেক্ট লাইক একাডেমিক কন্টেন্ট আছে। পাশাপাশি আমরা যারা বিজনেস করি কিংবা অন্য প্ল্যাটফর্মে অন্যান্য সেক্টরে যারা আছে তাদের জন্য স্কিল বেসড যে কন্টেন্ট গুলো আছে। এবং এখানে একটা বড় পার্ট কিন্তু এখন প্লে করছে অনলাইন কোর্সেস। আমার মনে হয় এই জিনিসটাকে আরেকটু বেশি ফুটিয়ে তোলা উচিত, যেটা আমাদের দেশে এখনো পর্যন্ত এতটা, অনেকগুলো প্ল্যাটফর্ম চেষ্টা করছে কিন্তু আমাদের মধ্যে ওই মেন্টালিটিটা এখনো গ্রো করে নাই যে আমরা একটা কোর্স টাকা দিয়ে কিনবো, কতগুলো ভিডিও একটা প্যাকেজ, এটা টাকা দিয়ে কিনবো। কিন্তু কাউকে যদি বলা হয় যে 30,000 টাকা দিয়ে আপনি একটা কোর্স করেন কোন একটা ফিজিক্যাল প্ল্যাটফর্মে গিয়ে কোথাও গিয়ে ক্লাস করে বসে, তাহলে কিন্তু সে কোচিং রাজি হয়ে সেন্টারে। যাবে এবং সে এটা নিয়ে মজাও করবে না। 30,000 টাকা দিচ্ছে, আচ্ছা ঠিক আছে ফাইন। বাট যখনই বলবেন যে 5,000 টাকা দিয়ে অনলাইনের একটা কোর্স কিনেন যে এখানে ভিডিও দিবে সে, এইটাতে কেউই ইন্টারেস্টেড না। এবং Right. এটা আপনারা আমরা যদি দেশের বাইরের কথা বলি, অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে, আমরা যদি সেই প্ল্যাটফর্ম গুলোর কথা বলি সেখানে কিন্তু প্রচুর মানুষ আছে যারা কোর্স কিনে তাদের নিজেদের স্কিল ডেভেলপ করছে। আমার মনে হয় এই জায়গাটাতে একটু ফোকাস করা উচিত, এবং এই করোনার টাইমটা একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম যখন মানুষকে বোঝানো যাবে
যে এখনো অনলাইনে কিন্তু মানুষ ডিপ্লোমা করছে, ডিগ্রি নিয়ে নিচ্ছে, আন্ডারগ্রেড ডিগ্রি সহ নানান রকমের ডিগ্রি কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছে। সেই জায়গাটাতে আমাদের এই ধারণাটা এখনো কেন তৈরি হচ্ছে না যে আমরা অনলাইনে কোর্স করে একটা জিনিস শিখতে পারি, এবং অফলাইনে গিয়ে ফিজিক্যালি কোর্স করার মতো ইন্টারেক্টিভ একটা কোর্স কিন্তু আমরা এখন তৈরি করতে পারি। এরকম প্ল্যাটফর্ম অলরেডি বাংলাদেশে তৈরি হয়েছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত মানুষের সামনে আসছে না। আমার মনে হয় এই প্ল্যাটফর্ম গুলোকে আর একটু বের করে নিয়ে আসা উচিত, তাহলে আমরা রাইট কন্টেন্টটা আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। রাইট, এবং রাইট নাও রাইট কন্টেন্ট হচ্ছে হলো দ্য ইন্সপায়ারিং শো সবার জন্য। এই কন্টেন্ট যদি আপনি শেয়ার করেন, আপনি মিলিয়ন্স অফ মানুষকে ইন্সপায়ার করতে পারবেন। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভালো জিনিস শেয়ার করি না, আমরা শেয়ার করি ওই জিনিস যেই জিনিসটা মানুষকে ক্ষণিকের বিনোদন দিতে পারে। ওই ক্ষণিকের বিনোদনের আশায় পরে কিছুক্ষণ পর ভুলে যাবেন, গোল্ডফিশ মেমোরির মতন। বাট কিছু শিক্ষণীয় জিনিস, যে কথাগুলো আপনারা বলছেন, ওই কথাগুলো দ্বারা যদি আপনার জীবনটা যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু ওইটাই হবে হচ্ছে আপনার রাইট কন্টেন্ট। সো স্বাধীন যেটা বলেছে যে ওয়ান শেয়ার মিলিয়ন্স অফ ইন্সপাইরেশন। তো যারা দেখছেন আপনারা রাইট নাও শেয়ার করেন, একটা গিফট আপনাদের জন্য ওয়েট করছে। সো আমরা ড্যাবের থেকে একটা দিব। হ্যাঁ, ড্যাব আর ইন্সপায়ারিং বাংলাদেশ থেকে আমরা একটা গিফট দিব। সো দেরি না করে শেয়ার করুন, আর আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না। তো লাইভে থাকতে থাকতে যদি আপনারা শেয়ার করেন ম্যাক্সিমাম মানুষের জন্য, ইউ উইল গেট আ গিফট ফ্রম বোথ অফ আস। সো নাও শাহানুর শরীফ, আশা করি এখন আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। অলরাইট, তো স্টার্টআপ যশোর ওই অঞ্চলের মানুষদের জন্য কি নিয়ে আসছে সামনে যদি বলেন, কারণ আমরা আশাবাদী যে এই সময়টা একদিন শেষ হবে এবং আমরা আবার আমাদের নরমাল জীবনে ফেরত যাব। তো কি আসছে আপনি যদি আমাদেরকে বলেন, আপনাদের উদ্যোগে তরুণদের জন্য, ওই অঞ্চলের তরুণদের জন্য কি নিয়ে আপনারা আসছেন, আপনি যদি একটু বলেন। আমার কাছে সব থেকে যেটা মনে হচ্ছে যে করোনা এসে যে খুব ক্ষতি করে দিয়েছে সবাইকে তা না, কিছু পজিটিভ জিনিসও কিন্তু আছে। তো সব থেকে বড় যে জিনিস আমার কাছে মনে হচ্ছে যে করোনা আমাদেরকে কি শিখিয়ে গেল রাইট দিস মোমেন্ট। আমার কাছে কিছু কিছু জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশ থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা দেশে বিসিএস এর মতো অনেক জিনিসপত্র আছে, এবং আমরা গভর্নমেন্ট বলেন বা লোকজন বলেন সবাই বিসিএস ক্যাডার এটা সেটার পিছনে খুব দৌড়াচ্ছি। আসলে এখন প্রয়োজনটা হলো খুব বেশি ডাক্তারের, ইঞ্জিনিয়ারদের। ডাক্তারদের খুব প্রয়োজন, ইঞ্জিনিয়ারদের খুব প্রয়োজন, বিজ্ঞানীদের খুব প্রয়োজন, সায়েন্টিস্টদের খুব প্রয়োজন। কিন্তু আমাদের কিন্তু এদিকে এতদিন পর্যন্ত কোনো সুনজর ছিল না যে উই শুড ডেভেলপ মেনি থিংস অন হেলথ ইস্যুস। ডক্টরদের পিছনে অনেক বেশি ইনভেস্ট করার দরকার ছিল, নার্সদের পিছনে ইনভেস্ট করার দরকার ছিল, এবং ইনভেস্ট করার দরকার ছিল যে আমরা বাসায় বসে, যেটা আমাদের সব গেস্ট গুলাই বললেন, যে রাইট কন্টেন্ট টু ডেভেলপ রাইট কন্টেন্ট টু প্রোভাইড দ্য রাইট ইনফরমেশন। এই জিনিসটা আসলে খুবই দরকার ছিল এতদিন পর্যন্ত। সোশ্যাল অ্যাওয়ারনেস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট, এবং মানুষজন দেখছি যে আসলেই কোচিং সেন্টারে যাচ্ছে, কিন্তু ব্রাইট স্কিল ডেভেলপমেন্ট করার জন্য তারা কিছু বাঞ্চেস অফ ভিডিও দে আর নট ইন্টারেস্টেড টু পারচেজ। তো এই জিনিসগুলোর পিছনে আসলে ইন্সপায়ার করার দরকার আছে, এবং এরকম যে প্ল্যাটফর্ম দি ইন্সপায়ারিং বাংলাদেশ, এরকম প্ল্যাটফর্মেরও দরকার আছে অনেক বেশি। এবং আমি আসলে আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি এমন একটা জিনিস করছেন, এরকম সুন্দর একটা জিনিস করছেন, যে এটা আসলে ভ্যাস্ট মেজরিটি পার্সনদের জন্য অনেক কাজে দেবে, অনেক বেশি ফ্রুটফুল হবে তাদের জন্য। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট করোনার যে পজিটিভ জিনিসগুলো সেইখান থেকে আমাদের শেখা উচিত। স্টিল আপনি এই যে গত পরশুদিন দেখছিলাম আমি, যে এখন কিন্তু আগে মানুষ কিছু হইলেই সিজার করতে যেত, এখন কিন্তু 95% সিজার কমে গেছে। খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং এই ন্যাচারাল বার্থ বেবিজ যেগুলো আছে, এগুলো কিন্তু মানে আপনি সবসময় ন্যাচারাল ভ্যালু দিতে হবে আপনাকে। ন্যাচারালি যেটা হয় সেটা অবভিয়াসলি ভালো হয়। রাইট, লেটস গেট ব্যাক টু দ্য নেচার। ইনফ্যাক্ট দ্য নেচার, এক্স্যাক্টলি। তো আমি এখন যেভাবে মানে স্টার্টআপ কোম্পানিগুলোকে যেগুলা বলছি যে আসলে স্কিল ডেভেলপ করতে হবে, এবং স্কিল ডেভেলপ করার জন্য রাইট কন্টেন্ট গুলো দেখা খুবই দরকার। সেটা ইউটিউবে আছে, সেটা ইউডিমিতে আছে, অনেক জায়গায় আছে। তো আর আমার যেটা সব থেকে বড় প্রবলেম ছিল সেটা হলো মার্কেটিং। আমার কোম্পানিতে এখন আমার প্রোডাক্ট আছে 7টা, ইআরপি আছে আমাদের 2টো। তো আমার দেখলাম যে আমি কেন ভালো করছি না, ইটস বিকজ আমার মার্কেটিংটা নাই, আমার পরিচিতিটা নাই, আমার নেটওয়ার্কিংটা নাই।
ভেরি ইম্পর্টেন্ট। এরকম দেখলাম যে আমার সাথে অনেকে আছে আমার মতো যাদের আসলে নেটওয়ার্কিং এর অভাবে ভালো কিছু করতে পারছে না। তো তখন আমি ওই জায়গাটা থেকে আর কি চিন্তা করলাম যে না, স্টার্টআপ যশোরে যদি নেটওয়ার্কিংটা চলে আসে এবং আমরা যদি রাইট ইনফরমেশনটা পাই, রাইট ইনফরমেশন ইজ অলওয়েজ কন্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। টু হ্যাভ এবং রাইট ইনফরমেশন। সাথে আমি একটি জিনিস অ্যাড করি যে রাইট ইনফরমেশন ইন আ রাইট টাইম। এখন আপনার কাছে রাইট টাইমে যদি ওই জিনিসটা আপনি ইমপ্লিমেন্ট না করতে পারেন, যে 7টি প্রোডাক্ট আপনার কাছে আছে এখনকার সময়ের ক্ষেত্রে সময়োপযোগী, সামনের বছর যে এই প্রোডাক্টটা চলবে এটা কিন্তু আপনি বলতে পারেন না। সো আমাদের ওই ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মটা দরকার, যেখানে আমি কারো কাছ থেকে সাপোর্ট নিতে পারবো। আমি সোহাগ ভাইকে বলতে পারবো যে সোহাগ ভাই, আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা মাত্র লঞ্চ করেছি, প্লিজ হেল্প আস, প্লিজ গাইড আস টু মেক ইট মোর পপুলার, রাইট? এই যে হেল্প চাওয়া বা এই কোলাবোরেশনের সুযোগটা আমাদের ক্রিয়েট করতে হবে, এবং এই সাপোর্টটা যেন আমরা তার থেকে পাই, ওই জিনিসটাই কিন্তু আমাদের এনশিওর করা দরকার। তাহলেই কিন্তু হবে সত্যিকার অর্থে ইন্সপায়ারিং বাংলাদেশ। ইন্সপায়ারিং বাংলাদেশ এটা না যে আমি খালি গল্পই শেয়ার করতেছি, বাট সত্যিকার অর্থে আমি মানুষের কাজে আসতে পারতেছি না। কাজে আসা দরকার। এবং স্বাধীনের সাথে আমি একটা জিনিস অলওয়েজ শেয়ার করি, আমরা উই শেয়ার ডিফারেন্ট টপিকস, যেখানে we always try to help people in different aspect. এখানে কোনো স্বার্থ বা কোনো ধরনের মনিটরি ভ্যালু এটার সাথে কখনো সংশ্লিষ্ট থাকে না, বাট এটা থেকে কিন্তু একটা তৃপ্তি পাওয়া যায়, যে তৃপ্তিটা আমরা সব সময় চেরিশ করি, রাইট? এই ব্যাপারে যদি স্বাধীন কিছু বলো আর কি। আচ্ছা, আমি যেটা বলতে পারি ভাই ব্যাপারে, সেটা হচ্ছে লাইক আমরা অলওয়েজ যেটা চিন্তা করি, দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেটা করে ফেলি, এন্ড সেটা দেখা যায় যে কিছুদিন পরে হয়তো বুঝতে পারি যে ও মাই গড, এটা তো আসলে করা ঠিক হয় নাই, মানে রিয়েলাইজ করি, মানে ওই যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না যে কথাটা আছে, দেখা যায় আমরা ম্যাক্সিমাম টাইমে করার পরেই ভাবি, ঠিক আছে? সো এটা যদি আমরা এটা করি, যে ধরেন আমার মাথায় এখন একটা চিন্তা আসলো যে ঠিক আছে, ওকে, আমি এরকম একটা স্টার্ট আপ করতে পারি, সো আমি কি করি, আমার আশেপাশে যারা আছে অ্যাটলিস্ট আমি যদি ধরেন এক্সপার্ট কাউকে নাও পাই, আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে বা আমার রিলেটিভস যারা আছে বা আমার ইন্ডাস্ট্রি বড় ভাই যারা আছে, সোহাগ ভাইয়ের মতো বা সোহন ভাইয়ের মতো, তো আমরা কিন্তু চাইলে এদের সাথে ডিসকাস করে বলতে পারি যে ভাই আমি এরকম একটা প্ল্যানিং করছি, সো আমাকে এটা কি আগানো ঠিক হবে কিনা, বা কিভাবে কি কি প্রিকিউশন নিয়ে আমি আগাবো, বা কি কি আমার চিন্তা করে আগানো উচিত হবে, বা আমার ইন ফিউচারে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে। তো একটা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আমি যখন আগাবো, তখন দেখা যাবে যে আমার এটা সাকসেস হওয়ার রেশিওটা বেড়ে যাবে, বা সাকসেস হতে আমার আসলে খুবই মানে ইজি হবে জিনিসটা, হয়তো অতটা কঠিন হবে না যতটা আমি নিজে নিজে করলে হতো। এই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে। এন্ড যেটা ভাইয়া বললেন, আপনি অলওয়েজ দেখা যাচ্ছে মাথার মধ্যে একটা জিনিস আসলে শেয়ার করতেছি। ইনফ্যাক্ট আমি আজকে সন্ধ্যা থেকে সোহাগ ভাইয়াকে অনেক জ্বালাইছি, অনেকগুলো মেসেজ দিচ্ছি যে ভাইয়া আমি এটা করতে চাচ্ছি, ভাইয়া আমি ওইটা করতে চাচ্ছি, ভাইয়া আমি এইভাবে করবো কিনা, ভাইয়া আমি ওইভাবে করবো কিনা। ইনফ্যাক্ট আরেকটা কথা যেটা হচ্ছে অলওয়েজ মাথার মধ্যে যেটা আমাদের ঘোরে সবার, সেটা হলো মানুষ কি বলবে। তো আমরা অলওয়েজ এই চিন্তাটাই করি যে মানুষ কি বলবে। তো আমি এই সেম কোশ্চেনটা সোহাগ ভাইয়াকেও বলছি যে ভাইয়া মানুষ কি বলবে, আমি এটা যে করব মানুষ কি বলবে। তো ভাইয়া কিন্তু আমাকে ইন্সপায়ার করেছে। তো সোহাগ ভাই অনেক আগে থেকে আমি ভাইয়াকে ফলো করি, ভাইয়া থেকে ইন্সপায়ার হই, ভাইয়াকে দেখে ইন্সপিরেশন পাই, মোটিভেশন পাই, এন্ড সব অনেক কিছুই ভাইয়ের সাথে শেয়ার করি। তো এই যে মেন্টালিটিটা শেয়ার করার আর হচ্ছে হেল্প করার, দুটা কিন্তু বোথ পার্টি থেকে গ্রো করতে হবে। যে আমি আসলে যে বলবো, আমার এখানে আসলে লজ্জা পাওয়ার বা ছোট হওয়ার কিছু নাই। আর যে হেল্প করবে তাকেও চিন্তা করতে হবে যে আমি যে তাকে হেল্প করব, আমার আসলে এখানে অহংকার করার কিছু নাই, বা আমার এখানে আসলে তাকে ভাবনার কিছু নাই যে না আমি কেন তোমাকে হেল্প করব। এই যে সুন্দর একটা ইজি মেন্টালিটি, কন্ট্রিবিউশন কোলাবরেট করার, এই জিনিসটা আসলে এটা আসলে আমার মনে হয় যে হিউজ একটা ইম্প্যাক্ট আনবে। আর আমাদের সিনিয়র যারা আছে, আমরা জানি তারা অনেক ব্যস্ত, অনেক আসলে বিজি থাকে, বা লাইক ধরেন আমি যদি বলি যে আপনাদের পর্যায়ে যারা আছেন বা সোহাগ ভাইয়ের পর্যায়ে, সোহন ভাইয়ের পর্যায়ে যারা আছেন, তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা হেল্প সিকার, তারাও আসলে আমাদের দোষ আছে ভাইয়া। আমরা যে একেবারে খুব সবসময় হেল্প চাই তা না। আমরা কি করি, প্রথমে লিখি ভাই আছেন, ভাই আসসালামু আলাইকুম, ভাই একটা কথা জিজ্ঞাসা করার ছিল, ভাই কেমন আছেন, ভাই ভাবি কেমন আছে, ভাই বাচ্চা কেমন। ভাইয়া এত কিছু তো বলার দরকার নাই, আপনি ডিরেক্টলি টু দা পয়েন্টে বলেন না যে ভাইয়া আমি এই প্রবলেম ফেস করছি, আমার এটাতে এই হেল্প লাগবে। সো আপনি কিন্তু দেখা যাবে যে আপনার 30 সেকেন্ডের মধ্যে রিপ্লাইটা দিয়ে দিয়েছেন, তখন কিন্তু আপনারও টাইম ওয়েস্ট হলো না, বা যে মেসেজ দিচ্ছিল তারও টাইম ওয়েস্ট হলো না। ভাই কেমন আছেন, ভালো আছেন, এত কিছু করতে যেয়ে দেখা যায় 10-15 মিনিটের ফর্মালিটিস শেষ। তো এই জিনিসগুলো খেয়াল রাখলে দেখা যাবে, মনে হবে আমাদের যে আমরা আসলে বোধ যে হেল্প দরকার, বা যারা হেল্প করতে চাচ্ছে সবারই আসলে আমার মনে হয় যে এই জিনিসটা গ্রো করবে আমাদের মধ্যে, এই টাইম সেভ করার বিষয়টা আসলে। কারণ এটাই হচ্ছে রাইট টাইম। হ্যাঁ, রাইট, এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে
যেটা মেটার করে সেটা হচ্ছে টাইম সেভ করা, যে আসলে টাইমটা সবার জন্য ইম্পর্টেন্ট ভাই। পৃথিবীতে দুটা জিনিস আমার মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান টাইম, নাম্বার টু হচ্ছে মানি। সো আপনাকে দুইটা জিনিসই যদি আপনি সেভ করতে চান তাহলে আপনাকে ডিরেক্ট টু দা পয়েন্টে কথা বলতে হবে, এন্ড হেল্পটা চাইলেও টু দা পয়েন্টে চাইতে হবে, হেল্প করলেও টু দা পয়েন্টে করতে হবে। সো আমার মনে হয় রাইট। যে এই টাইপের করে আগালে আমাদের জন্য ইন্সপায়ার হওয়া বা ইন্সপায়ার করা দুটাই ইজি হবে। সো দ্যাটস অল। আর আমি একটু অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনারা প্লিজ। যারা শেয়ার করেন নাই তারা এখনো শেয়ার করে দেন। গিফটটা কিন্তু ইমরান খান ভাই একটা দিবে, আমাদের ড্যাবে থেকে একটা থাকবে। রাইট। আর যাদের যদি কোনো কোশ্চেন থাকবে, আমরা কি কোশ্চেন নিব কমেন্টে? হ্যাঁ, আমরা কোশ্চেন কোয়েশ্চেন কি নিব। করতে হবে? আমরা একবার শেষ সময়ে চলে এসেছি। কোয়েশ্চেন যে ওকে, কেউ নিতে পারে, আমাদেরকে করতে পারে, এবং কোয়েশ্চেন করার সময় এখন থেকে। আমরা কিন্তু আমাদের শেষ শেষ সময়ে কিছু সময়ের মধ্যে চলে এসেছি, এবং আমি এখন যে টপিক নিয়ে কথা বলতে চাই এটা হলো যে আমরা একটা নতুন প্ল্যাটফর্ম যেহেতু ডেভেলপ করছি এবং কোলাবোরেটিভলি ডেভেলপ করছি, এবং এই কোলাবোরেটিভ ডেভেলপমেন্টে কিন্তু সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবচেয়ে বেশি দরকার। এই রাইট, ইন্সপায়ারিং বাংলাদেশের প্ল্যাটফর্মটা কিন্তু খালি আমার না বা আমাদের না, এটা কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষের। এবং সবাই। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে যে দৃঢ় প্রত্যয়ে আমাদের যে সমৃদ্ধশালী একটি দেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি 2021 সাল নাগাদ, এবং আমাদের যে ডেল্টা প্ল্যান 2041 সাল নাগাদ, এই এই কার্যক্রমে আমরাও চাই যে নিজেদের হাতকে আরো শক্ত করতে এবং তাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতে। সো সবার অংশগ্রহণ আমাদের দরকার। এই জন্য দরকার হচ্ছে ইন্সপায়ারেশন। আপনার গল্প শুনে আমি ইন্সপায়ার হব, আপনি আমার গল্প শুনে ইন্সপায়ার হবেন। এভাবেই কিন্তু আমরা একটি শক্তিশালী দেশ গড়ে তুলবো। এবং এখনই সময়, এই দুর্যোগের মুহূর্তে যদি আমরা একত্রিত না হতে পারি তাহলে আর কখনোই একত্রিত হতে পারবো না। তো আপনাদের কাছে আমার অনুগ্রহ, বা আপনি বলতে পারেন যে ইটস এন রিকোয়েস্ট, যে আপনারা সবাই একসাথে বাংলাদেশ হিসেবে আমরা একসাথে এগিয়ে চলি ইন্সপায়ারিং বাংলাদেশের সাথে। তো আমি চলে যাব হচ্ছে আমাদের টেক ডক্টরের কাছে আবারও। যেহেতু আমরা নতুন একটা প্ল্যাটফর্ম লঞ্চ করছি এবং যারা কন্টেন্ট শেয়ার করবে, এখানে কিন্তু সবার কন্টেন্ট নিয়েই কিন্তু ইন্সপায়ারিং বাংলাদেশ। কি ধরনের কন্টেন্ট তাদেরকে শেয়ার করা উচিত, বা আমরা আমাদের আমাদের অডিয়েন্সকে আরো ম্যাচিওর কন্টেন্ট, আরো ভালো লাগার কন্টেন্ট কিভাবে তৈরি করতে পারি, আপনি যদি কিছু বলেন। ওকে, আমার মনে হয় যে এখানে একটা জিনিস করা যায়। প্রথমত আমরা আপনি এখন যেটা করছেন যে কারো সাকসেস স্টোরি এবং ফেলিয়ার স্টোরি গুলো নিয়ে আসছেন, পাশাপাশি যদি কিছু টিপস এন্ড ট্রিক্স আনা যায়, এটা মনে হয় একটা ভালো উদ্যোগ হবে। ফর এক্সাম্পল, মানুষকে ইন্সপায়ার করার পাশাপাশি কেউ যখন ইন্সপায়ার্ড হয় তার নেক্সট স্টেজটা কিন্তু হচ্ছে তাকে কাজে লাগিয়ে দেওয়া। তো আপনি কাউকে খুব ইন্সপায়ার্ড করলেন, কাউকে খুব মোটিভেট করলেন, বললেন যে এই কাজটা করো, এই কাজটা করতে হবে, এভাবে করতে হবে, ওনার মতো সফল হতে হবে। হওয়ার পরে সে ইন্সপায়ার্ড হলো, মোটিভেটেড হলো, দেন ঘর থেকে বের হলো, বের হয়ে কোনো একটা জিনিস দেখে সেটাতে সে হয়তোবা অন্যদিকে লাইক ডাইভার্টেড হয়ে গেল। সো আমার মনে হয় যে এইখান থেকে ধরে রাখার জন্য ইন্সপায়ার করার পাশাপাশি তাদের হাতে একটা কাজ ধরিয়ে দেওয়া বা কোনো একটা জিনিস শিখিয়ে দেওয়ার যে কাজটা, সেটাও এই প্ল্যাটফর্ম থেকে করা যেতে পারে। আজকে আমরা যারা যারা গেস্ট আছি তাদের প্রত্যেকেরই কোনো না কোনো একটা স্কিল আছে। তো সবাই যদি সবার প্ল্যাটফর্ম বা সবাই দক্ষতার জায়গা থেকে কোনো একটা টিপস নিয়ে, কোনো একটা হ্যাকস নিয়ে কথা বলে, যে আচ্ছা আমি আমি আমার কথাই যদি বলি, তাহলে ইউটিউবে সফল হওয়ার জন্য যে কিছু টিপস হতে পারে, 5টা টিপস টু 5 tips to become successful in YouTube, 5 tips to earn more money from YouTube, এরকম কিছু একটা জিনিস নিয়ে আমরা যদি একটা ডিসকাশনের মতো করি, কিংবা একটা ছোট ভিডিও টাইপের দেওয়া হয়, তাহলে এই কন্টেন্ট গুলো আমার মনে হয় যে প্রচুর পরিমাণে মানুষের কাজে আসবে। এবং আবারও বলছি যে ইন্সপায়ার্ড করার পাশাপাশি ইন্সপিরেশনটা ধরে রাখার জন্য তাদেরকে সেই কাজগুলো দেওয়া উচিত। এইটা একটা কন্টেন্ট হতে পারে। পাশাপাশি অডিয়েন্স ইন্টারাকশন হতে পারে, যে অডিয়েন্সকে লাইভে এনে তাদের প্রশ্ন নেওয়া, এটার একটা কন্টেন্ট, ভালো কন্টেন্ট হতে পারে। যে অডিয়েন্সরা যখন আসলো তাদেরকে কোনোভাবে অ্যাড করে বা তাদের প্রশ্নগুলোকে নিয়ে শুধুমাত্র প্রশ্ন উত্তর একটা পর্ব, যে একজন এক্সপার্ট আসলো, সে এসে শুধুমাত্র সেই বিষয়ে অডিয়েন্সের সাথে ইন্টারেক্ট করলো, তাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো উত্তর দিল বা প্রশ্ন উত্তরের মতো পড়বো। আমার মাথায় এই দুইটা আইডিয়া এই মাত্র আসলো। এছাড়াও হয়তো বা ব্রেনস্টর্ম করলে আরো নতুন নতুন আইডিয়া বের হবে, নতুন নতুন কন্টেন্টের আইডিয়া, যেগুলো অডিয়েন্সকে দিয়ে আমার মনে হয় যে তাদেরকে আরো ক্যাপচার করা যাবে। রাইট, রাইট। অসাধারণ অসাধারণ কিছু কথা আমি শুনলাম সোহাগ 360 থেকে। এবং আমাদের আরেকটি বড় যে জিনিস যেটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যে আমরা 2020 সাল নাগাদ, আমরা যে করোনাকালীন সময়ে আছি, আমাদের এই প্ল্যাটফর্মটাকে আমরা মিনিমাম 1 মিলিয়ন বাঙালির একটি প্ল্যাটফর্ম করতে চাই। এবং আমরা যেন যেন বলতে পারি যে 10 লক্ষ মানুষ, 1 মিলিয়ন পিপল বাংলাদেশি ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড
is connected in this particular platform. So ওটা নিয়ে চাই যে আমরা আমরা আরো স্ট্রংলি সবার সাথে কমিউনিকেট করি। তো ওটা নিয়ে যদি স্বাধীন মানে আমাদের as you are a part of our everybody is a part of our family এবং part of inspiring Bangladesh, আমরা সামনে আরো কি কি ধরনের ইনিশিয়েটিভ সামনে নিয়ে আসব to take this platform into the next level? আচ্ছা, আমরা আসলে অলরেডি যে চিন্তাগুলো ভাই করেছি, আমরা এগুলো তো বাস্তবায়ন করার জন্য ডেফিনেটলি কাজ করে যাব। এর পাশাপাশি আমরা যেটা করব অডিয়েন্সের দিক থেকে, আসলে অডিয়েন্স কি চাই বা আমাদের যারা পিপল যারা আছেন যাদেরকে আমরা টার্গেট করছি তারা আসলে কি চায়, এই জিনিসগুলো আমাদেরকে আরো মনে হয় যে ব্রেনস্টর্ম করে বের করতে হবে। And তাদের সেই রিলেটেড নিশ ধরে ধরে আমাদের আস্তে আস্তে আগাতে হবে। কারণ হচ্ছে দেখেন আমাদের যে ইন্সপায়ারিং বাংলাদেশ প্ল্যাটফর্ম যেটা, এটা কিন্তু আসলে প্রত্যেকটা প্রফেশনের মানুষের জন্য, একজন ডক্টরের জন্য যতটুকু সেম, একজন ইঞ্জিনিয়ারের জন্য সেম, ইভেন একজন টেকনোলজি যে করে তার জন্য সেম, অ্যান্ড ইনফ্যাক্ট আমাদের একজন যে রেসপেক্টেবল ফার্মার যারা আছেন তাদের জন্য কিন্তু সেম। সো সবাই যাতে আমাদের এখান থেকে ইন্সপায়ার হয়, সবার এন থেকে আমাদের এখানে একজন একজন করে কিন্তু আমার মনে হয় যে একটা আমরা ইন্সপায়ারিং যে বডি আর কি, লাইক টিম বা বলতে পারেন বা গ্রোথ হ্যাকার টাইপের বা অ্যাম্বাসেডর টাইপের, এই টাইপের আমরা কিন্তু নিয়ে আগাতে পারি যে ঠিক আছে আমাদের 64 ডিস্ট্রিক্টে 64 আমাদের হচ্ছে লাইক অ্যাম্বাসেডর আছেন বা 64 আমাদের প্রতিনিধি আছেন যারা আসলে আমাদেরকে প্রতিনিধিত্ব করেন ওইখানে, রিপ্রেজেন্ট করেন। এন্ড এর পাশাপাশি দেখা যাবে যে তারা তৃণমূল থেকে গ্রাম অঞ্চল থেকে স্টোরি গুলো তুলে আনছেন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনলাইনে যে অ্যাক্টিভিটিস গুলা বা আমাদের যে ধরনের প্ল্যাটফর্ম গুলা, এখানে আসলে আমাদের মেট্রো বা লাইক সিটি কর্পোরেশন বা সিটির লোকগুলাই বেশি পার্টিসিপেট করে। এন্ড সিটি গুলো যদি আমরা বলি, চিন্তা করলে দেখা যায় যে ঢাকা, রাজশাহী, সিলেট, চিটাগং আর হচ্ছে আপনার খুলনা ম্যাক্সিমাম বেশি, বাকি রংপুর তারপর হচ্ছে আপনার বরিশাল, এইগুলোর কথা কিন্তু খুবই কম শোনা যায়। তো এইভাবে যদি আমরা ইনফ্যাক্ট ইন ফিউচারে আগাই, দেখা যাবে যে আমাদের প্রপার যে ডিস্ট্রিবিউশনটা সেটা করা পসিবল হবে। এন্ড এর পাশাপাশি আমাদের প্রপার যে মেরিট গুলা বা প্রপার যে ইন্সপিরেশন গুলা আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাদেরকে কিন্তু আমরা তুলে আনতে পারবো। আপনি রিসেন্টলি দেখেছেন যে ফেসবুকে একটা আমরা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের ওই কনক মেবি ওনার নাম, সো উনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ধারী আর কি, ওয়ার্ল্ড রেকর্ড ধারী। সো এই ধরনের ইন্সপিরেশন দেখা যায় বাংলাদেশে কিন্তু ওনার মতো না হোক, ওনার থেকে কম বা বেশি এরকম কিন্তু আরো থাকতে পারে অনেকেই যাদের অনেক ভালো প্রতিভা আছে বা ইন্সপায়ার করার মতো অনেক অ্যাবিলিটিস আছে বা অনেক ভালো কিছু করছে কিন্তু সামনে আসতে পারছে না, তাদেরকে কিন্তু সামনে আনার যে কাজগুলো এটা কিন্তু আমরা করতে পারি। তো এই জিনিসগুলোর জন্য আমাদের যে ফেসবুক গ্রুপ আছে বা আপনি যে ইন্সপায়ারিং বাংলাদেশ.com যে প্ল্যাটফর্মটা করছেন, এখানেও আমরা আসলে তাদের স্টোরি গুলো ফিচার করতে পারি। এন্ড এগুলো নিয়ে আরো ইনফ্যাক্ট ভবিষ্যতে কাজ করা যেতে পারে। সোহাগ ভাইয়া যে আইডিয়া গুলো দিলেন সেগুলো নিয়েও আমরা কাজ করতে পারি। সো আমার মনে হয় যে সবকিছু মিলায় অনেক দারুণ একটা জিনিস হতে যাচ্ছে। এন্ড এটার ক্রেডিট গোস টু ইউ যে আপনি বিহাইন্ড দ্য সিনে কাজ করছেন, পরিশ্রম করছেন, আর আমরা যারা টিম মেম্বার আছি ডেফিনেটলি আমরা শ্রম দিব, কাজ করবো, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের দেশের একটা জিনিস ডেভেলপ হলে আমরা বাইরে গিয়ে বলতে পারবো যে ওকে দিস ইজ আওয়ার প্ল্যাটফর্ম। সো এটা হচ্ছে মোস্ট প্রাউডিং মোমেন্ট। ঠিক আছে, সবচেয়ে বড় যে জিনিসটা আমরা চাই যে আমাদের নিজস্ব মেড ইন বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা প্রাউডলি আমাদের গল্পগুলো শেয়ার করতে পারবো এবং তথ্য নিয়ে কারো কাছে আমাদের জিম্মি হতে হবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। আমি রিসেন্টলি একটা ঘটনা শেয়ার করতে চাই। একটা ঘটনা আমি শেয়ার করি, আজকের ঘটনা, যেই ইন্সপায়ারিং ঘটনা নিয়ে আমাদের আজকের শো। বাংলাদেশের প্রথম নভেল করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করার জন্য চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন CHRF এবং ডক্টর শামির সাহা ও সজ্জুতি সাহাকে অভিনন্দন। বাংলাদেশে চাঁদপুরের বাবা এবং মেয়ে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করেছে বাংলাদেশি। এই গল্পটা আমরা কয়জন জানি? আজকের গল্প। এটাও কিন্তু আমি সকালে এটা একটা পোস্ট দেখেছি, আই ডোন্ট থিংক যে সবাই জানে, ইভেন কোনো ভালো নিউজ পেপারে কিন্তু আমি এখনো দেখি নাই, বাট আমার এক ভাইয়া পোস্ট দিয়েছেন সেটা দেখেছি। রাইট, কারণ এখন আমরা যেটা দেখছি যে সবচেয়ে বড় চিন্তার বিষয়, আমরা এই কয়েকদিন যে অনেকগুলো মানুষের সাথে কথা বলেছি, আমরা কিন্তু এখন বিশেষ মুহূর্তে কিছু জিনিস নিয়ে ওয়ারিড। আর এটার দিকে আমরা কিন্তু টিভির সামনে বসে যাই আছে কয়জন মানুষ আক্রান্ত হলো আর কয়জন মানুষ মারা গেল এটা দেখার জন্য। আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু আমাদেরকে এটা নিয়ে নিয়েছে যে আজকে আমাদের জানতে হবে যে কি পরিমাণ প্যানিকটা আমরা ওভারঅল বিষয় নিয়ে। আমাদের এখন দরকার হচ্ছে হলো মাইন্ডটাকে ডাইভার্ট করে নিজের সেলফ স্কিল ডেভেলপমেন্টে মনোনিবেশ করা এবং সাথে সাথে আপনার মেন্টাল হেলথকে সুস্থ রাখার জন্য কাজ করা। এটা নিয়েই কিন্তু আমাদের সামনে বেশ কিছু কাজ আসছে। সো হ্যাঁ, সো সোহাগ ভাই কিছু বলতে চাচ্ছিলেন আপনি? আমার মনে হয় যে আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে নেই, অডিয়েন্স অনেকক্ষণ ধরে কোয়েশ্চেন করছে।
হ্যাঁ, কোশ্চেন গুলো নিয়ে নিলে মনে হয়। অডিয়েন্স একটা কোয়েশ্চেন যদি নেই, মোহাম্মদ আশিক গোপালগঞ্জ থেকে, কোয়েশ্চেনটা আমি স্ক্রিনে দিচ্ছি। আশিকুর রহমান, আমি যেটি জানতে চাই, সোহাগ ভাই কিভাবে এত দ্রুত কথা বলে সেটা যদি বলতেন। সোহাগ ভাই, আপনি কিভাবে এত দ্রুত কথা বলেন? এটা আসলে ভাইয়া প্র্যাকটিস করতে করতে হয়ে গিয়েছে আর কি। এত বেশি কথা বলি ক্যামেরার সামনে যে এখন রোবটের মতো হয়ে গেছে, কথা বলা শুরু করলে বলতেই থাকি। এটার কোনো সিক্রেট নাই? না, কোনো সিক্রেট নাই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আচ্ছা সোহাগ ভাই ভাই, কিছু খাওয়ার টিপস দিয়ে দেন। ওয়েব ডিজাইনের জন্য কোন সাইজ এন্ড ব্র্যান্ডের মনিটর ভালো? এটা আসলে ওয়েব ডিজাইন আসলে মনিটরের উপরে খুব একটা ডিপেন্ডেন্ট না, যে কোনো সাইজ অথবা ব্র্যান্ডের হলেই হবে। তবে রেজুলেশনটা 1080 হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। চিন্ময় বড়ুয়া একটি কোয়েশ্চেন করেছে যে অডিয়েন্সেস আর really not matured and new creators are focused on earning in shortcut ways. It's very true and need to change the scenario, যেটা আমরা বলছিলাম যে Yes, শর্টকাট yes. ওয়ে টু আর্ন মানি, যেটার জন্য আমরা ম্যাচিওর কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না। আমরা ওই কন্টেন্টই ক্রিয়েট করছি যে কন্টেন্ট আপনাকে ক্ষণিকের জন্য সুশ্রী দিবে, আপনি একটু হাসতে থাকবেন, পরবর্তীতে ভুলে যাবেন। সো খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছে। সো এই ধরনের কোয়েশ্চেন অনেকগুলো আছে। রুবেল খান একটা কোয়েশ্চেন অনেকবার করেছে যে আমি নিজে আর্টিকেল লিখি, যদি পিডিএফ ফাইল মেক করি, দেন কপি করে যদি blogspot.com এ পোস্ট করি, তাহলে কি কপিরাইট ইস্যু হবে? না, আপনি যদি নিজে লিখেন তাহলে কপিরাইটের ইস্যু হবে না। সেটা যদি অন্য কারো হয় তাহলে সমস্যা। নিজে লিখলে সেটা পিডিএফ ফাইল হোক, ওয়ার্ড ফাইল হোক, যে কোনো জায়গা থেকে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু খেয়াল রাখবেন যে না আপনি নিজেই সেম আর্টিকেল 2-3টা ওয়েবসাইটে পাবলিশ না করেন, তাহলেই হবে। একটা শোক ভাই, ওয়েবসাইট থাকলে ফাইন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। হ্যাঁ, উনি নিজে লিখবেন বলেছেন, তো দেখা গেল উনি আরেকটা ওয়েবসাইট বের করছে, স্ক্রিনে রাখছে, দেখে আমার এটা টাইপ করছে, তাহলে কিন্তু নিজে লেখা হইলো জিনিসটা। ঠিক আছে, এবার মনে হয় একটু ক্লিয়ারিফাই করে দেন যে আসলে নিজে লেখা বলতে কি বোঝাই। নিজের হ্যাঁ, লেখা নিজে বলতে লেখা নিজের মানে যে মাথা থেকে ব্লগে যে গিয়ে লেখাটা আসে। টাইপ করা সেটা না, প্লাগারিজমটা ধরে এভাবে যে অন্য কোনো ওয়েবসাইটে আছে কিনা সেটা কিন্তু চেক করে অনলাইনে। তো আপনার পিডিএফ যেটা অফলাইনে আছে সেটা থেকে তো আর চেক করতে পারবে না, ওইটা সমস্যা নাই, আপনি লিখলেই হলো, মানে কন্টেন্ট আপনার হলেই হবে। আমাদেরকে কাতার, ওমান, বাহরাইন, ইউএই থেকে মানুষ দেখছে। অনেক মানুষ আমাদেরকে বললো যে ও সত্যি ইন্সপায়ারিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন করছে, এবং ভালো লাগলো যে অতি অল্প সময়ে বিভিন্ন ধরনের মানুষের কোয়েশ্চেন পেয়ে, এবং যারা দেখছে তাদেরকে ধন্যবাদ। এবং আরেকটা কোয়েশ্চেন, ইন্টারেস্টিং কোয়েশ্চেন মোহাম্মদ আশিকের, আমাকে ইউটিউব চ্যানেল খুলে দিবেন সোহাগ ভাই? ইউটিউব চ্যানেল খুলে দেওয়া লাগে না ভাইয়া। আপনার যদি একটা জিমেল আইডি থাকে, মানে ইমেল অ্যাড্রেস জিমেল যদি থাকে, সেই জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেলে আপনি ইউটিউবে গিয়ে লগ ইন করবেন, তাহলে অটোমেটিক্যালি চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। জিমেল দিয়ে লগ ইন করে আপনি শুধু ওই যে আইকনটা আছে উপরে ডান পাশে কোন অ্যাভাটার আইকনটা, ওটাতে ক্লিক করলেই দেখবেন আপনার চ্যানেল খোলার অপশন আসবে, ওখান থেকে খুললেই হবে। এছাড়া আসলে ইউটিউব চ্যানেল খোলার আর কোনো ওয়ে নাই যে এটার ভেতরে আরো সিক্রেট কিছু করা যায় যেটা করলে ইউটিউব চ্যানেল দ্রুত গ্রো করে, ওরকম কিছু নাই। একদমই লাইক সিম্পল জিনিস, জাস্ট খুললেই হবে, আর তেমন কোনো এটার মধ্যে কোনো সিক্রেট নেই। আর Great, বাকি কাজ great. হচ্ছে মনিটাইজেশন এনেবল করা বা পরবর্তীতে ওইটা আরো দীর্ঘ সময়ের কাজ। আচ্ছা আচ্ছা। সো থ্যাংক ইউ সবাইকে। আমরা 1 ঘন্টা 12 মিনিট অলরেডি কথা বলে ফেলেছি, একবারে শেষ 5 মিনিট আমরা এসে পড়েছি, যেখানে আপনাদের থেকে কিছু আশার কথা শুনবো, কিছু ইন্সপায়ারেশনের কথা শুনবো, যেই কথাগুলো আপনাদেরকে মোটিভেট করে, যেই কথাগুলো আপনাদেরকে মোটিভেট করে এবং যার দ্বারা আপনি অন্যদেরকে মোটিভেট করতে পারেন। আমি যদি শুরু করি শাহনুরকে দিয়ে। শাহনুর। ইমরান ভাই, আপনাকে ধন্যবাদ। আমার কাছে সব থেকে বড় যে বিষয় যেটা আমি আজকে বুঝলাম, যে আপনি যেটা করছেন এটা আসলে অনেক একটা ভালো কাজ করছেন, এবং আমি আশা করি যে আপনার ইন্সপায়ারিং বাংলাদেশ যে প্ল্যাটফর্মটা, এটা অনেক বড় হবে, একটা সময় অনেক ভালো হবে। আর আমার কাছে ইন্সপায়ারেশন হলো, আমার ছোটবেলায় একজন স্যার ছিলেন, তো তিনি বলছিলেন লং রোড টু রান উইথ ফ্রেন্ড অ্যান্ড ফান, দ্যাট ইজ মাই ইন্সপায়ারেশন। তো এখন এই বুড়ো বয়সে এসে আপনাদের সাথে পরিচয় হলো, এবং পরিচয় তো আপনার সাথে অনেক আগে থেকেই, বাট স্টিল আমার কাছে মনে হয় যে ইন দ্য লং রান বা আপকামিং ডেজ গুলোতে আমি যেভাবে চলবো আপনারা আমার পাশে থাকবেন, এবং ইন্সপায়ারিং বাংলাদেশ প্ল্যাটফর্মটা আমার পাশে থাকবে। এই তো, এটাই আর কি আমার কাছে মনে হয় এখন।
থ্যাংক ইউ শানুর। এবং আমি আশা করি স্টার্টআপ যশোর এবং আমরা ওপেনলি চাই যে ইন্সপায়ারিং বাংলাদেশ স্টার্টআপ যশোরের সাথে অবশ্যই কাজ করবে, কারণ আমরা আছি সব চেঞ্জ মেকারের সাথে যারা চেঞ্জ মেকার হিসেবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে। এবং আমরা যেটা অলরেডি ডিসিশন নিয়েছি যে আমরা 64টা জেলায় আমরা আমাদের কিছু হাব ক্রিয়েট করব, ইন্সপায়ারিং হাব, যারা তাদের লোকালিটি বিভিন্ন গল্পগুলা আমাদের সামনে তুলে নিয়ে আসবে, যে গল্পগুলো অজানা এবং যে গল্পগুলো শুনে ভাই সবাই জানতে পারবে। আমার কাছে মনে হচ্ছে যে ইন্সপায়ারিং বাংলাদেশের জন্য যেই কথাটা স্বাধীন ভাই একটু আগে বললেন, স্বাধীন ভাইয়ের সাথে কিন্তু আমার খুলনায় আরেকটা প্রোগ্রামে দেখা হয়েছিল। স্বাধীন ভাই মনে করতে পারে কিনা আমি জানি না। হ্যাঁ, জি জি ভাই মনে আছে। স্টার্টআপ খুলনা আমাদের অনেকটা আমাদের ইন্সপায়ারেশনই ফর্ম করা। আমার স্বাধীন ভাই, আরেকজন ছিলেন আকিব ভাই, আমাদের ইন্সপায়ারেশনের এটা মোটামুটি ফর্ম। তো এই তো আর কি। আমার কাছে যেটা উনি যেটা বললেন যে প্রত্যেকটা জেলাতে যদি অ্যাম্বাসিডর ক্রিয়েট করে দেওয়া যায় ইন্সপায়ারিং বাংলাদেশের জন্য, জিনিসটা ভালো হবে। এবং আমি যতটুকু হেল্প করা দরকার আমি আই উইল ট্রাই মাই বেস্ট। ডেফিনেটলি। এবং আমরা এই ইনিশিয়েটিভটা স্বাধীন, আমরা এই লকডাউনের মধ্যে আমরা এটা ব্রেনস্টর্মিং করে আমরা একটা ফর্মুলেশন বের করে ফেলি যে 64টা জেলায় আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ নিয়ে আসছি। এবং আপনারা যারা আমাদের সাথে কানেক্ট হতে চান যোগাযোগ করুন, এবং ঈদের পর থেকে আমরা এটা নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাব এই আশা রাখি ইনশাআল্লাহ। এবং যশোরের রিপ্রেজেন্টেশন আমি অফিশিয়ালি অ্যানাউন্স করছি, বাংলাদেশে প্রথম যেটা স্টার্টআপ যশোর আমাদেরকে রিপ্রেজেন্ট করবে যশোর। ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ ভাই। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে এখন যে সিচুয়েশন আর কি, করোনার পরবর্তী সিচুয়েশন কিন্তু আরো টাফ। আপনি একটু অ্যানালাইসিস করে দেখবেন যে কোনো মহামারীর পরে দুর্ভিক্ষ, দেন অরাজকতা, এগুলা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আসে। এখন সম্মিলিতভাবে কিছু করা ছাড়া আসলে কিন্তু কোনো ওয়ে আউট আমাদের হাতে নাই। সব জায়গায় কিন্তু মানি ইনফ্লেশন থেকে শুরু করে সবকিছু হবে। ইভেন ব্যাংকিং সেক্টরে কিন্তু ওরা ফান্ড ক্রাইসিসে পড়বে। তো দেখা যাচ্ছে একজনকে 20 কোটি টাকা লোন দিলে ওই 20 কোটি টাকা লোন কিন্তু আর একজনকে দিবে না, ওইটা 20 জনকে দিবে। মানে লোনের অ্যামাউন্ট কমে যাবে কিন্তু ক্লায়েন্ট ভলিউমটা ইনক্রিজ হবে। রাইট। তো এটা দিয়ে কিন্তু আসলে কিছু হবে না। সম্মিলিতভাবে যদি কিছু করা যায় দেন অবভিয়াসলি ভালো কিছু হবে। রাইট। সো সম্মিলিতভাবে করার জন্যই আমাদের এই প্রচেষ্টা, এবং আমি আশা করি যে এই প্রচেষ্টা সফল হবে তখনই যখন আমরা সবাইকে একসাথে পাবো। এবং আমি স্টার্টআপ যশোরের পার্টনারশিপ অ্যানাউন্সমেন্টটা আমরা আজকে এই লাইভ থেকেই করলাম, যে স্টার্টআপ যশোর থেকেই আমরা আমাদের পার্টনারশিপটা স্প্রেড করব বাংলাদেশে প্রথম। সো আমরা এখন কংগ্রাচুলেশনস। আমি চলে যাব হচ্ছে হলো আমাদের টেক ডক্টর স্বাধীন, আমাদের সোহাগ মিয়ার কাছে, যে আপনার ইন্সপাইরেশন এবং আপনাকে কি কোন বিষয়টা ইন্সপায়ার করে যেটার জন্য আপনি প্রতিনিয়ত কন্টেন্ট বানিয়ে যান এবং মানুষকে মোটিভেট করেন, এবং আপনার এই যে কথাটা আপনি এখন বলবেন বা বলতে চান যেটা নিয়ে মানুষও অনুপ্রাণিত হতে পারে। সোহাগ ভাই। প্রথমত আমার ইন্সপাইরেশনটা হচ্ছে আমি যখন শুরু করি এই প্রযুক্তির লাইনে, আমি একজন বিজনেসের স্টুডেন্ট, মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বিজনেসে পড়াশোনা করেছি, কিন্তু আমার বরাবরই আগ্রহ ছিল প্রযুক্তি নিয়ে। সো তখন থেকে আমি আসলে পড়াশোনার লাইনে একটা কিন্তু কাজ করতাম বা পড়ে থাকতাম অন্য একটা জিনিস নিয়ে। তখন আমি যে সময় ঢাকায় যখন এসেছি অ্যারাউন্ড 2009-10 এর কথা, তো তখন আমার কাছে অত হাই স্পিড ইন্টারনেটও ছিল না, বা আশেপাশে এমন কাউকে চিনতামও না বা জানতামও না যার কাছ থেকে আমি ফিজিক্যালি গিয়ে বা কথা বলে হেল্প নিতে পারবো। সো আমি মোটামুটি নিজেই সবকিছু করেছি। আমি একজন সেলফ লার্নার এবং আমি যা কিছু শিখেছি সবকিছু নিজের প্রচেষ্টায়। তো এটা আমার একটা খুব স্ট্রাগলিং মোমেন্ট ছিল, স্ট্রাগলিং একটা সময় ছিল যখন আমি সবকিছু ইন্টারনেটে ঘেটে ঘুটে এখান থেকে ওখান থেকে আর্টিকেল পড়ে গুগল ট্রান্সলেটরে নিয়ে সেটা বাংলায় অনুবাদ করে দেওয়ার পর তারপরে সেগুলো থেকে আইডিয়া নেওয়া, সেটা অনেক স্ট্রাগলিং একটা মোমেন্ট ছিল। সো আমার ইন্সপিরেশনটা সেখান থেকে এসছে যে আমি এত কষ্ট করে শিখছি। এইভাবে অনেকেই আছে আমাদের দেশে যারা ইংরেজি পারে না। আমি নিজেও ইংরেজিতে অত দক্ষ ছিলাম না, এই কারণে ট্রান্সলেটর ইউজ করে করে শিখতাম। সো আমার ইন্সপিরেশনটা এই জায়গাতেই এসছে যে আমি যতটা কষ্ট করে শিখেছি বা আমাকে যতটা পরিশ্রম করতে হয়েছে একটা ছোট্ট জিনিস শেখার জন্য, বাংলাদেশে অন্যরা যাদের আগ্রহ আছে জিনিসগুলো শেখার জন্য তাদের যেন এত পরিশ্রম না করতে হয়। সেই জন্যই কিন্তু আমি যেইগুলো আমি শিখি এখনো পর্যন্ত, আমি যাই শিখি একটা নতুন জিনিস, যখনই নতুন কোনো একটা স্কিল বা নতুন কোনো একটা জিনিস আমি যদি শিখি, তাহলে আমি চেষ্টা করি সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার, আমি চেষ্টা করি সেটা নিয়ে একটা পোস্ট করার,
যেন মানুষ এটা জিনিসটা শিখতে পারে। এবং আমি খুব সহজ ভাষায়, অনেক কঠিন জিনিসগুলো খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। এটাই ছিল আমার ইন্সপিরেশন, যে আমি যতটা কষ্ট করে শিখেছি সেটা যেন অন্য কাউকে না করতে হয়, সবাই যেন বাংলায় কন্টেন্ট গুলো পায়, সহজ ভাষায় যেন পায়, এবং মানুষকে যেন পরিশ্রমটা না করতে হয়। এটাই ছিল আমার মেন ইন্সপিরেশন। এরপরে মানুষের কমেন্ট আমাকে প্রচুর মানুষ অনেকভাবে অনুপ্রাণিত করেছে। ইভেন আমার যে ট্যাগলাইনটা দ্য টেক ডক্টর, এটাও কিন্তু আমি নিজে দেইনি, এটা অনেক মানুষের সাজেশন থেকে আমি পেয়েছি। সবাই আমি তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে অ্যাকচুয়ালি এই ট্যাগলাইনটা চুজ করা। সো আমার পুরোটাই হচ্ছে মানুষের ইন্সপায়ারেশন। আমার অডিয়েন্স যারা আছে, আমার ভিউয়ার্স যারা আছে, সাবস্ক্রাইবার্স যারা আছে, তারাই মূলত আমাকে ইন্সপায়ার করেছে। এবং আমার পথ চলাটা, আমার শুরুটা ওই জায়গাতে ছিল যে মানুষকে শেখানো যেন কারো আর পরিশ্রম না করতে হয়। অসাধারণ, সত্যি আমিও ইন্সপায়ার হলাম আপনার এই বিহাইন্ড দ্য সিন গল্পটা শুনে। সত্যি যে কষ্টটা আমরা করেছি বা আপনি করেছেন, এই কষ্টটা যদি আমাদের পরবর্তী প্রজন্মেরও করতে হয়, তাহলে আমার যে কষ্টটা এটা কিন্তু কখনো সার্থক হবে না। তো যে জিনিসটা আপনি করেছেন অবশ্যই মনে রাখার মতন, এবং সবাই এই কষ্টটাকে মনে রাখবে। এবং আমাদের শেষ যে গেস্ট স্বাধীন, আমাদের খুবই প্রিয় এবং অনেক অনেক হার্ডওয়ার্কিং, এবং অল্প সময়ে অনেক অনেক কাজ। আমি খুবই ইন্সপায়ার হই স্বাধীনের কর্মকাণ্ড দেখে। তো স্বাধীন, যদি কিছু বলো যে হাউ ইউ will motivate and how you will inspire people with your inspirations. আচ্ছা, আমি আসলে মোটিভেশন বা ইন্সপিরেশন যেখান থেকে পাই সেটা হচ্ছে, মানে আমি এক কথা যদি বলি, সবার প্রথমে হচ্ছে আমার আব্বু, দেন হচ্ছে আম্মু। আব্বু অলওয়েজ একটা কথা বলে, সেটা হচ্ছে কোনো চিন্তা করো না, তুমি ট্রাই করো, ট্রাই করলেই হয়ে যাবে, তো টেনশন করার তো কিছু নাই এটা নিয়ে, ঠিক আছে? সো এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং একটা ব্যাপার। যখনই আমি কোনো প্রবলেমে পড়ি বা যেটা থাকি, কেমন কেমন করে যেন বুঝে যায়, বুঝে যাওয়ার পরে কাছে এসে বলে যে কোনো চিন্তা করো না, হয়ে যাবে, ট্রাই করো। অ্যান্ড তারপর এর পাশাপাশি যেটা দেখি সেটা হচ্ছে যে আরেকটা কথা বলে, সেটা হচ্ছে আমাদের যখন 1971-এ মুক্তিযুদ্ধ হয়েছে, তখন আসলে দেখা যাচ্ছে যে সামনে থেকে গুলি আসছে, তারপর আমাদের কিন্তু মুক্তিযোদ্ধারা আসলে পিছনে ফিরে যায় না, তারা কিন্তু গুলির দিকে সামনে এগিয়ে গিয়েছেন। তো এর থেকে বড় ইন্সপিরেশন আর মোটিভেশন কিন্তু কোনো কিছু হতে পারে না, যে এর থেকে প্রবলেমে তো বা এর থেকে ক্রুশিয়াল মোমেন্টে তো আমি নেই। সো আমার অবশ্যই এখান থেকে রিকভারি করা পসিবল এন্ড ভালো কিছু করা পসিবল। সো এটা হচ্ছে মোটামুটি আমি অলওয়েজ চিন্তা করে সামনে আগায় যাই। আর এর পাশাপাশি হচ্ছে যারা আমাদের কমিউনিটিতে বড় ভাইয়ারা আছেন, মানে সোহাগ ভাইয়া, আপনি, তারপর আরো শিশির ভাই, ফয়সাল ভাই, আমি আরো নাম বলি, ইফাত ভাই, কাউসার ভাই, নাম বললে আসলে নাম শেষ হবে না ভাইয়া, ঠিক আছে? সোহানুর ভাই, মেরি ভাই, তারপর মনে করেন যে আকিব ভাই, অনেক নাম, আসলে নাম বলে শেষ করা যাবে না, আমার মনে হয় যে এত নাম। তো সবার সাথে আসলে সবাই এত ইন্সপায়ার করে, এন্ড কোন একটা প্রবলেমে পড়লে সবাই এমন ভাবে মনে হয় যে হৃদয় দিয়ে এগিয়ে আসছে প্রবলেমটা সলভ করার জন্য, বা আমাকে ওই জিনিসটা সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য, বা বলার জন্য যে হ্যাঁ তুমি এইভাবে না এইভাবে করো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এত হেল্পফুল সবাই, এই জিনিসগুলো আসলে ইন্সপায়ার করে অন্যকে হেল্প করার জন্য, যে অন্যের জন্য কোনো কিছু করার জন্য। যেটা সোহাগ ভাই বললেন যে উনি ভাইয়া একটা কিছু শিখলে এটা অন্যকে শেখাই, তো এটা কিন্তু দেখে আমরা অনুপ্রাণিত হই যে ভাইয়া এত কষ্ট করে শিখে আমাদেরকে শেখাচ্ছে, তাহলে আমারও উচিত সেম জিনিসটা আরেকজনকে বুঝিয়ে দেওয়া, অ্যাটলিস্ট যে তুমি বুঝতেছো না, ঠিক আছে, এই জিনিসটা আরেকবার দেখো, বুঝতে পারবে, এটা বুঝাইছে ভাইয়া। তো অনেক সময় কিন্তু আমাদেরকে এটা করতে হয়। তো এই জিনিসগুলো থেকে আমরা ইন্সপায়ার হই, এন্ড কমিউনিটির যারা ভাইয়ারা আছেন, বড় ভাইয়ারা, ইভেন কখনো কখনো আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে দেখেও কিন্তু আমরা ইন্সপায়ার হই। কারণ দেখা যাচ্ছে আমি যে জিনিসটা পারছি না বা যে জিনিসটা বুঝতে পারছি না, এটা কিন্তু আমার একজন জুনিয়র সে জানে, তো তার কাছ থেকে কিন্তু আমি ইজিলি জেনে নিচ্ছি, ভাইয়া তুমি এটা কিভাবে করলে আমাকে বলো তো। এইটাও কিন্তু ইন্সপায়ার হওয়ার মতো একটা ঘটনা, যে ওকে ও পারতেছে, ফাইন, আমি আরো 5 জনকে ওকে দেখায় বলি যে ঠিক আছে ও পারতেছে, তুমিও পারবা, তুমি ট্রাই করো। এন্ড সব জিনিস যে আমি পারবো এটা তো আসলে পসিবল না, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইন্সপাইরেশন। মোটামুটি বললাম যে আমি কিভাবে সেলফ মোটিভেশন বা সেলফ ইন্সপাইরেশন জেনারেট করি আমার মধ্যে। আচ্ছা, আর নতুনদের জন্য বা অন্যান্য যারা আছে তাদের জন্য যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কোলাবরেট করা উচিত, কোলাবরেট করুন। অ্যান্ড কোলাবোরেশনের পাশাপাশি অপরকে হেল্প করা শিখুন, অপরকে হেল্প করুন। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজের নেটওয়ার্কটা ডেভেলপ করা শিখুন, নিজের নেটওয়ার্কটা ডেভেলপ করুন, যত পারুন নিজেকে পরিচিত করান এবং পরিচিত হন। যেটা সোহানুর ভাই বললেন যে ভাইয়ের সাথে আমার খুলনাতে একটা মিট আপে দেখা হয়েছিল, সেখানে আমাদের রেজিস্টার একটা মিট আপ ছিল। সো ওইখানে আমার মনে হয় যে আমাদের অ্যারাউন্ড 120+ অডিয়েন্স ছিলেন। সো এই অডিয়েন্সের ভেতর থেকে কিন্তু আমরা ট্রাই করেছি মিনিমাম 50 থেকে 60 অডিয়েন্সকে আমরা একদম ওয়ান টু ওয়ানে কথা বলার জন্য কানেক্ট করার জন্য, এবং তাদের সাথে কিন্তু আমাদের একটা
খুবই ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে। নট অনলি দিস, খুলনাতে যে কমিউনিটি গুলো আছে, সো সেই কমিউনিটি গুলোর সাথে কিন্তু আমাদের খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। লাইক সনর ভাই এগ্রি করবেন, মিশকাতুল ভাই, তারপর হচ্ছে নাজমুল ভাই, ওনাদেরকে কিন্তু আমি প্রথমে চিনতাম না। সো ওইখানে গিয়ে কিন্তু আমরা আসলে বন্ডিংটা ক্রিয়েট করেছি। সো Right. এইভাবে নেটওয়ার্কিংটা এস্টাবলিশ করতে হবে। আজকে নেটওয়ার্কটা এস্টাবলিশ করলে আপনি কি উপকার পাবেন সেটা চিন্তা ভুলে যান। ভবিষ্যতে কি উপকার পাবেন বা উনি আপনার থেকে কি উপকার করতে পারবেন, এটা আসলে আনলিমিটেড, এটার মানে ইনফিনিটি, এটার কোনো শেষ নেই। ঠিক আছে, সব থেকে Right. ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নেটওয়ার্কিংটা ক্রিয়েট করা, কোলাবরেট করা। আমার মনে হয় এই দুটা করলে আপনি লাইফে অনেক ভালো কিছু করতে পারবেন। সো ট্রাই করবেন এই দুটা করার জন্য। আর মনে হয় যে ভাই আমি খাবার করেছি সবকিছু, দ্যাটস ইট। থ্যাংক ইউ স্বাধীন। এবং আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। একটা কথা বলবো, সবাই যেটা রেজোনেট করলো যে আমাদের যে ইন্সপাইরেশন ছড়িয়ে দিতে হবে, এবং আমরা আজকে যে ট্যাগ লাইনটা চুজ করলাম, ওয়ান ইন্সপাইরেশন মিলিয়ন, ওয়ান শেয়ার শেয়ার মিলিয়ন্স অফ মিলিয়ন। ইন্সপাইরেশন। সো সো এই ট্যাগ লাইনে কি মাথায় রেখে আমরা চাবো যে আপনারা এই লাইফটা ছড়িয়ে দিন সবার সাথে, এবং আমরা লাইফ শেষ হওয়ার পরেও কাউন্ট করতে থাকবো আপনাদের শেয়ারটা। যার শেয়ার যত বেশি হবে সে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এবং ড্যাবেট থেকে একটি গিফট। খুব শীঘ্রই তাদেরকে পৌঁছে দেওয়া হবে। সো আর দেরি না করে আজকের লাইফটা আমরা আজকে শেষ করব। থ্যাংক ইউ সবাইকে, আপনারা যারা 1 ঘন্টা 25 মিনিট ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ইন্সপায়ারিং কথাবার্তা শুনলেন এবং নিজেরাও ইন্সপায়ার্ড হলেন এবং অন্যদেরকেও ইন্সপায়ার করার সুযোগ করে দিচ্ছেন বা দিবেন। তো আমাদের যারা গেস্ট, থ্যাংক ইউ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় থেকে আপনাদের কিছু সময় কন্ট্রিবিউট করলেন আমাদের সাথে, এবং ইন্সপায়ারিং বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ। আশা করি আপনাদেরকে সাথে পাবো এবং আমরা একসাথে বেশ কিছু কাজ করতে পারবো। এই বলে শেষ করছি আজকের লাইভ। আশা করি দেখা হবে খুব শীঘ্রই আবার। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। টাটা এভরিওয়ান, স্টে সেফ, স্টে হোম।